আচ্ছা, সো আমরা যারা যারা জয়েন করেছি আমরা কিছুক্ষণ অপেক্ষা করব বাকি সবার জন্য। হাই তামিম, হাই জয়, কী অবস্থা? তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব সবার জন্য। সবাই যারা যারা আমরা এই ভিডিওটাকে মনে করছি মানে কিছুটা হলো আমাদের হেল্প করতে পারে, তো আমরা সবাই বাকিদেরকে ট্যাগ দিতে পারি কিংবা শেয়ার করে জানিয়ে দিতে পারি যে এই ধরনের একটা লাইভ সেশন হচ্ছে। আচ্ছা, মমিক ভাই আছেন, জামি আছে, দীপ্ত, তামিম। আমরা 2 থেকে 3 মিনিটের মতো অপেক্ষা করব বাকি সবাই যেন এসে জয়েন করতে পারে এই লাইভ সেন্টারের সাথে। হাই ভাইয়া। আমাদের এখন প্রায় 10 জনের মতো মানুষ আছে, তো আমরা আরো কিছুক্ষণ অপেক্ষা করি বাকি আরো কয়েকজন যেন জয়েন করে। আমরা ভাই মানে এটা খুব বেটার, মানে এই পজিশনটা আর কি, মানে আমি খুব কনভিনিয়েন্ট হয় এই পজিশন নামার জন্য। Yes. তো আচ্ছা, এখন আমাদের সাথে প্রায় 14 জন আছেন। খুব মানে বেটার হয় যদি আমরা বাকিদেরকেও এঙ্গেজ করি। আরো কিছুক্ষণ অপেক্ষা করব, প্রায় আর 2 থেকে 3 মিনিট, তারপরে আমরা শুরু করছি সেশনটা। তো কাইন্ডলি আমরা সবাইকে ট্যাগ দিয়ে জানিয়ে দিতে পারি, শেয়ার দিয়ে জানিয়ে দিতে পারি। খুব বেটার হয় যদি রিচ আরো বেশি বাড়ে এবং সবাই একসাথে আমরা যা যা জানি তা শেয়ার করতে পারি। আচ্ছা, সো আমার মনে হয় আমাদের এখন শুরু করা উচিত। প্রথমত আমাদের এই লাইভ সেশনগুলো নেওয়ার পিছনে কারণটা কি? এর পিছনে সবচেয়ে বড় যে কারণটা সেটা হচ্ছে বাংলা বিতর্ক এখন যেই কনটেক্সটে রয়েছে সেই কনটেক্সটে খুব যে খারাপ অবস্থা তাও বলা ঠিক না, এবং খুব যে ভালো অবস্থা তাও বলা ঠিক না। এর পিছনে যে কারণটা সেটা হচ্ছে যে বর্তমানে আমরা শুধুমাত্র ডিবেটিং যে স্কিলগুলা সেই স্কিলগুলোকে পারসিউ করার চেষ্টা করছি না। কথার মানে কি? কথার মানে হচ্ছে হয়তো আমরা প্রত্যেকেই ছোটবেলা থেকে যখনই বিতর্কের ক খ গ শেখানো হয়েছে সবাই এটাই শুনেছি যে প্রত্যেকটা বিতর্কে 3টা এম থাকে ইন ডিবেট: ম্যাটার, ম্যানার বা মেথড। যেটা দেখা যায় যে বাংলা বিতর্ক খুব বড় একটা সময় ধরে অনেক বেশি ম্যাটারের উপরই ফোকাস করেছে।
আমি এটা বলছি না যে আমাদের ম্যাটারের উপর ফোকাস করাটা খুব খারাপ একটা বিষয় বা এটা করা উচিত না, এটা অবশ্যই করা উচিত। এবং বিতর্ক অনেকখানি ম্যাটারের উপরে বেসিস করে যে আপনি কি আর্গুমেন্ট জেনারেট করেন কিংবা আপনার কন্টেন্ট কি বিতর্কে। বাট যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং যেটা কিন্তু আমরা সবসময় মিস করে এসেছি বলে আমার মনে হয়, সেটা হচ্ছে ওই বিতর্কের ম্যাথোডোলজিটা, হুইচ মিনস যে আপনি কিভাবে আপনার আর্গুমেন্টকে প্রেজেন্ট করছেন, আপনি কিভাবে আপনার আর্গুমেন্ট স্ট্রাকচার করছেন, বা কিভাবে এটাকে অ্যানালাইজ করে সামনের মানুষটাকে কনভিন্স করছেন যে না, আমার আর্গুমেন্টটাই ট্রু। তার মানে আমাদের এই ম্যাথোডোলজি নিয়ে কাজ করাটা খুবই দরকার বিতর্কের ম্যাটারের পাশাপাশি। তো এখন খুব বেসিক একটা কোয়েশ্চেন হতে পারে যে এই ম্যাটার, ম্যানার কিংবা মেথড, এগুলো বলতে এক্স্যাক্টলি কি বোঝানো হয়। ম্যাটার বলতে এক্স্যাক্টলি যেটা বোঝানো হয় সেটা হচ্ছে বিতর্কের কন্টেন্ট। মানে আপনি কি আর্গুমেন্ট দেন, আপনি ওই আর্গুমেন্টটাকে প্রমাণ করার জন্য কি কি এভিডেন্স আনছেন, আপনি কি কি এক্সাম্পল দিচ্ছেন, কিংবা এটা আপনার রিবাটালও হতে পারে যে আপনি কি সব রিবাটাল দিচ্ছেন আপনার অপোনেন্টের আর্গুমেন্টটাকে ডিসপ্রুভ করার জন্য, কিংবা এটা পিওআইও হতে পারে। এই প্রত্যেকটা জিনিস এই ম্যাটারের মধ্যে। কিন্তু যেটা খুব কমন একটা বিষয় বা জেনারেল একটা ফিচার এই ম্যাটারের প্রত্যেকটা ক্ষেত্রে, সেটা হচ্ছে এখানে দুটি বিষয় খুব কমন। সেটা হচ্ছে এক, লজিক, এবং দুই হচ্ছে রেলেভেন্স। আপনার কথাটা কতটা বিতর্কের সাথে রেলেভেন্ট, এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। বাট মেথড জিনিসটা হচ্ছে এই যে আপনি আর্গুমেন্ট ইউজ করেন বিতর্কে, বা আর্গুমেন্ট দেন, বা একটা যুক্তি দিচ্ছেন, কিংবা কাউকে রিবাট করছেন যে না দেখো তোমার যুক্তিটা ভুল। এই রিবাটালটা আপনি কোন স্ট্রাকচারে দিচ্ছেন, মানে আপনি কিভাবে সামনের মানুষটাকে কনভিন্স করছেন যে দেখো এইভাবে আর্গুমেন্টটা দাঁড়ায়, এবং এইভাবে অ্যানালাইজ করে করে কেন 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 আমার আর্গুমেন্টটা ঠিক, কেন 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 তার আর্গুমেন্টটা ভুল, কিভাবে আমি দিনের শেষে লাস্ট অবজেক্টিভটাতে পৌঁছে। অর্থাৎ আমাদের যে বেসিক সমস্যাটা আমরা সর্বদা আইডেন্টিফাই করি সেটা হচ্ছে আমাদের মেথডের সমস্যা। হর হামেশা আমরা দেখি যে জাজরা আমাদেরকে বলছেন তুমি তো আমাকে বলো নাই যে কেন এই আর্গুমেন্টটা ট্রু, কেন এই আর্গুমেন্টটা বিতর্কে ম্যাটার করে, কিভাবে হচ্ছে তুমি এই অবজেক্টিভটাতে রিচ করবা। অর্থাৎ এই মেথডটা খুবই গুরুত্বপূর্ণ। ম্যানার বলতে আমরা কি বুঝি? ম্যানার বলতে আমরা বুঝি আপনার প্রেজেন্টেশন স্টাইল, স্পিচের মানে আপনি কিভাবে, আপনার বডি ল্যাঙ্গুয়েজটা কেমন, আপনি কিভাবে কথা বলছেন, আপনার ভোকাল স্টাইল কেমন, আপনি কিভাবে ইন্টোনেশন ইউজ করছেন, আপনার গলার স্বর কতটা উঁচু কিংবা কখন নিচু। সো এই জিনিসগুলো ম্যানারের মধ্যে পড়ে। আজকের এই পুরো সেশনে আমি কি নিয়ে কথা বলবো? আমি কথা বলবো একটা মোশন কিভাবে অ্যাপ্রোচ করা যায়, এবং পাশাপাশি কিছু ছোটখাটো ডিবেটিং স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো। তো প্রথমেই বলে রাখা খুবই গুরুত্বপূর্ণ যে ফার্স্ট স্পিকার, সেকেন্ড স্পিকার, থার্ড স্পিকার, বা কিছু রুল বুক অবভিয়াসলি আছে, কিন্তু এটাও ট্রু যে বিভিন্ন বিতার্কিক বিভিন্নভাবে তাদের স্পিচগুলোকে স্ট্রাকচার করে, কিংবা বিভিন্ন বিতার্কিক বিভিন্নভাবে মোশনগুলোকে অ্যাপ্রোচ করে, বা বিভিন্ন ডিবেটিং স্ট্র্যাটেজি কাজে লাগায়। এ কথার মানে কি? কথাটার মানে হচ্ছে যে এখানে কোনো অ্যাবসলিউট নিয়ম নেই যে আপনাকে এভাবে স্পিচ স্ট্রাকচার করতে হবে, আপনাকে ওভাবেই অ্যানালাইসিস দিতে হবে, আপনাকে এভাবেই রিবাটালটা দিতে হবে, আপনাকে এই স্ট্র্যাটেজি থেকে পিওয়াই তুলতে হবে। সো আমরা কি করতে চাই? ডিবেটিং অনেকখানি পারসুয়েশনের উপর বেসিস করে। অর্থাৎ এগুলোর জন্য যে যেভাবে পারসুয়েট করতে পারে জাজকে কিংবা সামনে মানুষকে, সেটার উপর বেসিস করে, অর্থাৎ এই পারসুয়েশনের উপর বেসিস করে। সো আজকের এই সেশনে আমি যেটা শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমি কোন কোন উপায়ে অ্যানালাইসিস দেই, কিংবা হচ্ছে কিভাবে সামনে মানুষটাকে পারসুয়েট করার চেষ্টা করি। সো এখানে ভিন্ন মতামত থাকতে পারে, ভিন্ন বিতার্কিকরা ভিন্নভাবে কাজটা করতেও পারেন, কিন্তু আমি যেটা করতে যাচ্ছি আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতে যাচ্ছি আর কি। আচ্ছা, তো ফার্স্টে আমরা কি নিয়ে কথা বলবো? ফার্স্টে মোশনগুলোকে কিভাবে অ্যাপ্রোচ করা যায়। কারণ যেটা দেখা যায় যে ইন ডিবেটস আমাদের মোশনের সময় আমরা কেস খুঁজে পাচ্ছি না, কেস বের করতে সমস্যা হচ্ছে, কিংবা হচ্ছে ডিবেট ফ্রেম করতে সমস্যা হচ্ছে। তো আমরা যেটা চেষ্টা করব যে মোশনগুলোকে কিভাবে অ্যাপ্রোচ করা যায় এই জিনিসটা বোঝা। আচ্ছা, সো যখন আমি মোশন অ্যাপ্রোচ করি, আমি ফার্স্টে মোশনটাকে কনটেক্সচুয়ালাইজ করার চেষ্টা করি। এর মানে কি? কথাটার মানে হচ্ছে যে এই যে মোশনটা দেওয়া হয়েছে, এই মোশনটা কোন কনটেক্সটে কাজ করে। এই কনটেক্সটটা বোঝার জন্য খুব বেসিক যে কোয়েশ্চেনটা খুব প্রথমে করা লাগবে যে কোনো মোশন পাওয়ার সাথে সাথে, যে ওয়াই ইজ দিস আ মোশন, এই মোশনটা কেন দেওয়া হয়েছে,
এই মোশনটা কি কোনো ফেনোমেনার কারণে দেওয়া হয়েছে, এটা কিনা বর্তমানে হচ্ছে, পৃথিবীতে কি কোনো একটা ঘটনা ঘটেছে, কোনো একটা যুদ্ধ, কোনো একটা কনফ্লিক্ট হয়েছে, কিংবা মিডিয়াতে কি কোনো আইন নিয়ে এখন ডিবেট হচ্ছে কিনা। সো এইভাবে এই ইস্যুটা খোঁজা খুবই গুরুত্বপূর্ণ যে এই মোশনটা কেন দেওয়া হয়েছে, কেন মোশনের মানে কি। মোশনের বাংলা সিম্পলি আমরা বাংলা করলে বলি প্রস্তাব। তো কোনো কিছু সংসদে প্রস্তাব করার, এটা শুধু শুধু কেউ প্রস্তাব সংসদে করে না। সংসদে প্রস্তাব করার পিছনে নিশ্চয়ই কোনো কারণ থাকে, বা কোনো একটা এক্সিস্টিং প্রবলেম বর্তমান, যে কারণে কিনা এই মোশনটা রেইজ করা হয় সংসদে। তাই ডিবেটে এই কনটেক্সটটা কিংবা এই ইস্যুটাকে ফাইন্ড আউট করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন যে এই ইস্যুটাকে কিভাবে খুঁজে বের করা যায়, হাউ টু ফাইন্ড দিস ইস্যুস ইন ডিবেটস। এটার জন্য আমি যেটা করি সেটা হচ্ছে, আমি ডিবেটের মধ্যে যে মোশনটার মধ্যে যে গুরুত্বপূর্ণ ক্যারেক্টারগুলা কিংবা অ্যাক্টরগুলা কিংবা গুরুত্বপূর্ণ অনুষঙ্গগুলা, সেগুলোকে ক্যারেক্টারাইজ করার চেষ্টা করি। সো ক্যারেক্টারাইজেশন মানেটা কি? ক্যারেক্টারাইজেশন মানেটা হচ্ছে যে চরিত্র ব্যাখ্যা করা। তো জিনিসটা সিম্পলি কি, আচ্ছা, সো চরিত্রায়ন জিনিসটা হচ্ছে, ফর এক্সাম্পল কারণ হিমু একটা চরিত্র, তো এই হিমু চরিত্রটার কিছু সার্টেন বৈশিষ্ট্য আছে যেটার কারণে এই হিমু চরিত্রটা আর 10টা চরিত্র থেকে ডিফারেন্ট। যে কারণে হিমু চরিত্রটা কখনো ব্যোমকেশ না, বা কখনো ফেলুদা না, কিংবা অন্য কোনো চরিত্র না। ওই হিমু চরিত্রের বৈশিষ্ট্যগুলো কি? হিমু চরিত্রের একটা বৈশিষ্ট্য হতে পারে যে হিমু হচ্ছে হলুদ পাঞ্জাবি পরে ঘুরে, হিমু হচ্ছে হিমু রমনা পার্কে ঘোরাফেরা করে, ব্লা ব্লা ব্লা। অর্থাৎ এই যে পার্টিকুলার চরিত্রটা বা পার্টিকুলার অ্যাক্টরটা, এটা নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে বা নিজস্ব কিছু ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, যেগুলো কিনা এই পার্টিকুলার অ্যাক্টরটাকে অন্যান্য অ্যাক্টর কিংবা স্টেক হোল্ডার কিংবা অন্যান্য চরিত্রগুলো থেকে অনেক বেশি আলাদা করে। তো ডিবেটে এই চরিত্রায়ন জিনিসটা কিভাবে কাজ করে, সো আমি যেটা করি সেটা হচ্ছে এই পার্টিকুলার মোশনে যেসব গুরুত্বপূর্ণ অনুষঙ্গ আছে সেগুলোকে ফাইন্ড আউট করি, এবং সেগুলোকে ফাইন্ড আউট করার পর সেগুলোর চরিত্রগুলো ব্যাখ্যা করার চেষ্টা করি, সেগুলোর বৈশিষ্ট্যগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করি, যে আসলে এই যে পার্টিকুলার চরিত্রটা, এই যে পার্টিকুলার অনুষঙ্গটা, এটা কি কি বৈশিষ্ট্য হোল্ড করে। আমি এক্সাম্পল দিব যে কিভাবে এই জিনিসটা কাজ করে। কিন্তু প্রথমত যেটা খুব বলে রাখা দরকার সেটা হচ্ছে চরিত্রায়নের সাথে সংজ্ঞায়নের পার্থক্যটা। সংজ্ঞায়নের সাথে চরিত্রায়নের যে বেসিক পার্থক্যটা সেটা হচ্ছে সংজ্ঞায়ন। আপনি যখন কোনো ডিবেটে প্রাইম মিনিস্টার দাঁড়িয়ে সংজ্ঞায়ন করেন, তো তখন ওই সংজ্ঞায়নে যে সকল ক্যারেক্টারিস্টিক্স গুলো ব্যাখ্যা করা হয় ওই পার্টিকুলার অনুষঙ্গের, এর বাহিরে অপোজিশন দল এসে বিতর্ক করতে পারবে না। কিন্তু ক্যারেক্টারাইজেশনে যেটা হয় যে আপনি গভর্নমেন্ট থেকে একভাবে ক্যারেক্টারাইজ করতে পারেন যে এই স্টেক হোল্ডারটা এরকম চরিত্র হোল্ড করে, অপরদিকে আপনি অপোজিশন থেকে এই পার্টিকুলার ক্যারেক্টারগুলো চরিত্রগুলোকে রিফিউট করে নিজের মতো ক্যারেক্টারাইজ করতে পারেন। অর্থাৎ আমি মনে করি অপোজিশন থেকে যে এই চরিত্রগুলো ভালো, এই চরিত্রগুলো এই বিতর্কে অনেক বেশি রেলেভেন্ট। আচ্ছা, সো এই চরিত্র জিনিসটা দেখতে কেমন, একটা মোশন ইউজ করি। এই মোশনটা আইবি অ্যাসেনশন এই বছরের রাউন্ড 1 এর মোশন। আচ্ছা, মোশনটা কি? মোশনটা হচ্ছে পটেনশিয়ালি প্রডিউস রিস্ক প্রোডাক্ট রয়েছে কিছু, যেগুলো কিনা ফর এক্সাম্পল ধরেন আপনি সিগারেট খান, সো আপনার সিগারেটটা আপনার অনেক বেশি হার্ম করে বা আপনার শরীরের জন্য অনেক বেশি হার্মফুল। সো এমন কিছু পটেনশিয়ালি রিডিউসড রিস্ক প্রোডাক্ট ইনভেন্ট করা হয়েছে যেগুলো খেলে আপনার হার্মটা অনেক কম হবে। মানে এমন একটা সিগারেট বা এমন একটা মাদক দ্রব্য যেটা খাওয়ার ফলে আপনার শরীরের হার্মটা তুলনামূলকভাবে একটা নর্মাল সিগারেট খাওয়ার ফলে খুব কম হবে। মোশনটা কি? মোশনটা হচ্ছে একটা অ্যান্টি স্মোকিং লবি গ্রুপ হিসেবে, একটা উন্নয়নশীল রাষ্ট্রের অ্যান্টি স্মোকিং লবি গ্রুপ হিসেবে আপনি কোনো সিগারেট বা কোনো মাদকদ্রব্য ব্যান করা কিংবা রেস্ট্রিক্ট করার জন্য লবি করার ব্যতি রেখে আপনি হচ্ছে সরকারকে লবি করবেন এই পটেনশিয়ালি রিডিউস রিস্ক প্রোডাক্টগুলো ইউজ করা। অর্থাৎ ডিবেটে এক্স্যাক্টলি এই জায়গায় যে একটা অ্যান্টি স্মোকিং লবি গ্রুপ হিসেবে আপনি কি এই পটেনশিয়ালি রিডিউস রিস্ক প্রোডাক্টগুলোর জন্য লবি করবেন, নাকি আপনি ডিরেক্টলি সিগারেট কিংবা অন্যান্য মাদকদ্রব্য ব্যান কিংবা রেস্ট্রিক্ট করার জন্য সরকারকে লবি করবেন? আচ্ছা, সো এই পার্টিকুলার ডিবেটে কি কি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ থাকতে পারে? প্রথম একটা অনুষঙ্গ হচ্ছে
এই মানুষগুলো যারা কিনা এই সিগারেট কিংবা অন্যান্য মাদকদ্রব্য কনজিউম করে। সেকেন্ডলি, পাশাপাশি এই মানুষগুলো যারা কিনা এই অ্যান্টি স্মোকিং লবি গ্রুপে কাজ করে, মানে এই অ্যান্টি স্মোকিং লবি গ্রুপটা যেটা কিনা এই বিতর্কে অনেক গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার। পাশাপাশি এই মানুষগুলো এবং এই অ্যান্টি স্মোকিং লবি গ্রুপ, পাশাপাশি থার্ড এই গভর্নমেন্ট, এই তিনটা আর পাশাপাশি কর্পোরেশন, এই চারটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারের মধ্যে একটা কমন ফিচার রয়েছে। কমন ফিচারটা হচ্ছে এটা একটা উন্নয়নশীল রাষ্ট্রের ক্ষেত্রে প্রযোজ্য, মানে এটা কোনো উন্নত রাষ্ট্রের ক্ষেত্রে না, কিংবা এটা অনুন্নত রাষ্ট্রের কোনো অ্যান্টি স্মোকিং লবি গ্রুপ না, কিংবা মানুষগুলো কোনো অনুন্নত রাষ্ট্র কিংবা উন্নত রাষ্ট্রের না। আচ্ছা, সো এটার ক্ষেত্রে আইবিএস সেনশন হচ্ছে আমি আর থামিদ বিতর্ক করেছিলাম। সো আমরা যেভাবে আমরা ছিলাম ওপেনিং গভর্নমেন্টে, সো আমরা বিতর্কটা কিভাবে ফ্রেম করি, ক্যারেক্টারাইজ করি। সো ফার্স্টে এই মানুষগুলো যারা কিনা এই ডেভেলপিং রাষ্ট্রগুলোতে বসবাস করে, এই মানুষগুলোর চরিত্রটা কেন? এক, এই মানুষগুলো এই রাষ্ট্রগুলোতে একটা গ্রোয়িং মিডল ক্লাস আছে, মানে এই রাষ্ট্র যেহেতু দিনের পর দিন এই রাষ্ট্রের মানুষগুলোর পার ক্যাপিটা ইনকাম বেড়ে যাচ্ছে, এই রাষ্ট্রের জিডিপি জিএনপি বাড়ছে, তাই এই রাষ্ট্রের মানুষগুলো দিন দিন দরিদ্র থেকে মিডল ক্লাসের মধ্যে ট্রান্সফর্ম হচ্ছে, দরিদ্র থেকে মিডল ক্লাসে কনভার্টেড হচ্ছে। মিডল ক্লাস হওয়াটা এটা গুরুত্বপূর্ণ চরিত্র। কেন একটা গুরুত্বপূর্ণ চরিত্র? কেন যেহেতু সে মিডল ক্লাস, তাই তার কাছে অন্য তার বেসিক নিডগুলো ফুলফিল করার জন্য যেমন টাকা রয়েছে, তেমন এই বেসিক নিডগুলো ফুলফিল করার পর সে চাইলেই বিলাসদ্রব্য কিনতে পারে, সে চাইলেই হচ্ছে মেকআপ কিনতে পারে, সে চাইলেই সিগারেট কিনতে পারে। অর্থাৎ তার কাছে একটা এক্সট্রা এক্সপেন্ডিচার করার মতো অর্থ রয়েছে, যেটা কিনা প্রথম তার বৈশিষ্ট্য। আর দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এই মানুষগুলো অনেক বেশি সোশ্যাল স্ট্যাটাসে কনফার্ম করে। মানে আপনি যদি সিগারেট বা মাদক দ্রব্যগুলো, সিগারেটের মতো দ্রব্যগুলোর অ্যাডভার্টাইজমেন্টগুলো দেখে থাকেন, আপনি দেখবেন ওইখানে এমনভাবে পুরো দ্রব্যটাকে পোর্ট্রে করার চেষ্টা করে সোসাইটিতে, যে যদি আপনি সিগারেট খান তাহলে আপনি সোসাইটির সবচেয়ে কুলেস্ট মানুষগুলোর মধ্যে একটা। যদি আপনি সিগারেট না খান তার মানে আপনি কোনো স্মার্ট মানুষ না, তার মানে আপনি নিজেকে লিবারেট করতে পারবেন না। এবং তৃতীয় যে বৈশিষ্ট্যটি এই ডেভেলপিং রাষ্ট্রগুলোর মানুষগুলোর, সেটা হচ্ছে এখানে এই পটেনশিয়ালি রিডিউস রিস্ক প্রোডাক্টগুলোর সংখ্যা অনেক কম, এগুলোর অ্যাভেবিলিটি নেই। আচ্ছা, সো এইখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে একটা পার্টিকুলার মোশনের যে গুরুত্বপূর্ণ অনুষঙ্গগুলো, সেই গুরুত্বপূর্ণ অনুষঙ্গগুলো আইডেন্টিফাই করে সেগুলোর চরিত্র ব্যাখ্যা করার চেষ্টা করে। আচ্ছা, সো প্রশ্নটা হতে পারে যে এই চরিত্রটা ব্যাখ্যা করার মাধ্যমে কিভাবে আমি আমার ডিবেটের কনটেক্সটের মধ্যে ঢুকতে পারি, কিংবা ডিবেটের অ্যাকচুয়াল ইস্যুটা খুঁজে বের করতে পারি। আচ্ছা, তো আমি তো একটা ক্যারেক্টার ব্যাখ্যা করেছি, তো আমি আরো কয়েকটা ক্যারেক্টার এক্সপ্লেন করি। দ্বিতীয় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই অ্যান্টি স্মোকিং লবি গ্রুপ। এই ডেভেলপিং নেশনগুলোতে এই অ্যান্টি স্মোকিং লবি গ্রুপগুলা অনেক বেশি ভালনারেবল। এর সবচেয়ে বড় কারণটি হচ্ছে যে এই মানুষগুলোর কথা কেউ কানে নেয় না। এই মানুষগুলোর কথা না শুনে জনগণ, কেননা জনগণ হচ্ছে মোর লাইকলি এই অ্যাডভার্টাইজমেন্টগুলোর মধ্যে কনফার্ম করে, এবং তারা সোশ্যাল পিয়ার প্রেশারের কারণে তারা সিগারেট খায় কিংবা অন্যান্য মাদক দ্রব্যগুলো গ্রহণ করে। বাট মোর ইম্পর্টেন্টলি, যে গভর্নমেন্ট এক্সিস্ট করে এই ডেভেলপিং রাষ্ট্রগুলোতে, সেই গভর্নমেন্ট ওই অ্যান্টি স্মোকিং লবি গ্রুপগুলোর কথা শোনে না। এর কারণটা হচ্ছে যে এই রাষ্ট্রটা একটা ডেভেলপিং নেশন। সো ডেভেলপিং নেশন হওয়ার কারণে এই গভর্নমেন্টকে ব্রিটিশ আমেরিকান টোবাকো কিংবা এই ধরনের কিছু মাল্টি ন্যাশনাল কর্পোরেশনকে তার দেশে এসে বিজনেস করতে দিতে হয়, যার ফলে যে সমস্যাটা হয় যে এই মাল্টি ন্যাশনাল কর্পোরেশনগুলা কিংবা অন্যান্য সিগারেট কোম্পানিগুলা, এদের গভর্নমেন্ট সিস্টেমের উপর অনেক বড় একটা ইনফ্লুয়েন্স থাকে। কথার মানে হলো যে এরা চাইলেই গভর্নমেন্টের মধ্যে লবি করে এবং গভর্নমেন্টকে বলে যে তুমি যদি পরবর্তী ইলেকশনে দাঁড়াতে চাও বা পরবর্তী ইলেকশনটা জিততে চাও, আমি তোমাকে টাকা দিব, কিন্তু তুমি আমাকে ব্যান করতে পারবা না, আমাকে রেস্ট্রিক্ট করতে পারবা না, তুমি কম টাকা ট্যাক্স নিবা, কম টাকা আমাকে চার্জ করবা, আমাকে ব্যবসা করতে সুবিধা দিবা। ঠিক এই সকল কারণগুলোতে এই গভর্নমেন্টগুলো অ্যান্টি স্মোকিং লবি গ্রুপগুলোর কথা শোনে না। অর্থাৎ এই অ্যান্টি স্মোকিং লবি গ্রুপগুলা এখানে এই মানুষগুলোর সাথেও অনেক বেশি ভালনারেবল। আচ্ছা, সো মোটামুটি আমরা এই মোশনটার গুরুত্বপূর্ণ কিছু স্টেক হোল্ডারগুলোকে ক্যারেক্টারাইজ করে ফেলছি। এখন কোয়েশ্চেনটা হচ্ছে যে চরিত্রগুলো ব্যাখ্যা করার মাধ্যমে আমি কিভাবে ডিবেটের এক্স্যাক্ট কনটেক্সটটা খুঁজে পেতে পারি বা এক্স্যাক্ট ডিবেটেবল ইস্যুটা খুঁজে বের করতে পারি। আচ্ছা, দ্য মোমেন্ট আমরা এটা পাই যে এই মানুষগুলোর
একটা হেলথ রিস্ক রয়েছে, কারণ হচ্ছে এই সিগারেট কিংবা এত হার্মফুল প্রোডাক্ট গ্রহণ করা বা কনজিউম করা তাদের শরীরের জন্য খারাপ, তাই এটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু মোর ইম্পর্টেন্টলি যে এই অ্যান্টি স্মোকিং লবি গ্রুপটা, যেটা কিনা এতদিন ধরে রেস্ট্রিক্ট করার চেষ্টা করেছে, ব্যান করার চেষ্টা করেছে, গভর্নমেন্ট সিস্টেমের মধ্যে গভর্নমেন্টের কথা কখনো শুনেনি, তাই এই অ্যান্টি স্মোকিং লবি গ্রুপটার কি করা উচিত, এখান থেকে কন্টেক্সটটা বের করা সম্ভব। সেটা হচ্ছে যেহেতু কন্টেক্সটটা হচ্ছে যে যেহেতু আমাকে এখন পর্যন্ত আমাকে জনগণও শোনে না, আমার কথা সরকারও শোনে না, তাই আমার কি করা উচিত? তাই আমার এমন একটা মিডল গ্রাউন্ডে আসা উচিত যেখানে কিনা আমি জনগণকে আমার কাছে রাখতে পারবো এবং সরকারও আমার কথা শুনবে। সেই মিডল গ্রাউন্ডটা কি হতে পারে? সেই মিডল গ্রাউন্ডটা কখনো ব্যান করা বা রেস্ট্রিক্ট করা হতে পারে না, কেননা সরকার কখনো ব্যান বা রেস্ট্রিক্ট করা তার ইনসেন্টিভটাই কম। যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে সরকারকে এমন একটা ইনসেন্টিভ দেওয়া যেটার জন্য দিনের শেষে হেলথ রিস্কটা কিছুটা হলেও কমবে। তো কি করা যেতে পারে? যেটা করা যেতে পারে সেটা হচ্ছে পোটেনশিয়ালি রিডিউস রিস্ক প্রোডাক্টগুলোর জন্য লবি শুরু করা। কেন এটা করা যেতে পারে? এটা করা যেতে পারে এই কারণে, কেননা যখন পোটেনশিয়ালি রিডিউস রিস্ক প্রোডাক্টগুলোর জন্য লবি করা শুরু করবে, সরকার যেটা করবে, সরকার এই কর্পোরেশনগুলোকে সরকারি কর্পোরেশনগুলোকে আরো জায়গা দিবে যে তারা পোটেনশিয়ালি রিডিউস রিস্ক প্রোডাক্টগুলো যেন মার্কেটে আরো বেশি অ্যাভেলেবেল হয়। তার ফলে যে সমস্যাটা সমাধান হবে, এক, এই অ্যান্টি স্মোকিং লবি গ্রুপগুলোর কথা তো সরকার শুনছেই, পাশাপাশি এদের অবজেক্টিভটা ফুলফিল হবে। সেই অবজেক্টিভটা হচ্ছে যে মানুষের হেলথ রিস্কটা কমিয়ে নিয়ে আসা। এখানে খুব বড় একটা বিতর্কের বিষয় আছে যে আসলে অ্যান্টি স্মোকিং লবি গ্রুপগুলা এতদিন ধরে তো বলেছে যে না, মানুষের পুরোপুরি ক্ষতি হয়, তাই আমি পুরো জিনিসটাকে ব্যান করব, যেটা কিনা অপোজিশনের একটা আলোচনা। কিন্তু গভর্নমেন্ট থেকে এই কনটেক্সটটা এরকম ব্যাখ্যা করা দরকার যে কেন এতদিনও এই কাজটা হয়নি, তাই এখন আমাদের একটা বেটার গ্রাউন্ড খুঁজে ফাইন্ড আউট করা দরকার, বা একটা মিডল গ্রাউন্ডে আসা দরকার যেখানে হেলথ রিস্কটা কিছুটা হলো রিডিউস হয়। অর্থাৎ সিম্পল কথা হচ্ছে যে যে চরিত্রগুলো আমরা ব্যাখ্যা করলাম, সেই চরিত্র থেকে আমরা বিতর্কের একটা কনটেক্সট খুঁজে পেলাম যে এই বিতর্কটা এক্স্যাক্টলি এই কনটেক্সটে যে এই অ্যান্টি স্মোকিং লবি গ্রুপগুলো দেখছে যে সরকার তাদের কথা শুনছে না, জনগণও তাদের কথা শুনছে না, তাই এখন তাদেরকে একটা বেটার মিডল গ্রাউন্ডে আসার দরকার যেখানে কিনা তাদের অবজেক্টিভটা ফুলফিল হবে। অর্থাৎ এই ক্যারেক্টারাইজেশন গুলো করার মাধ্যমে আমরা ইজিলি কনটেক্সটটা খুঁজে বের করতে পারি। কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। অনেক সময় যেটা হয় যে টিমগুলা কনটেক্সটটা ভুলভাবে ব্যাখ্যা করা শুরু করে। মানে হয়তো আপনার কাছে মনে হচ্ছে যে আপনার গভর্নমেন্ট টিম এসে এমনভাবে কনটেক্সটটাকে ক্যারেক্টারাইজ করেছে, এমনভাবে ক্যারেক্টারগুলোকে ক্যারেক্টারাইজ করেছে বা কনটেক্সটটাকে ডিবেটটাকে ফ্রেম করেছে যেখানে কিনা আসলে বিতর্কটা হওয়া উচিত না। আচ্ছা, তো সেই সকল ক্ষেত্রে কি করা যেতে পারে? সেই সকল ক্ষেত্রে ওই কনটেক্সটটাকে রিকনটেক্সচুয়ালাইজ করা দরকার। এই জিনিসটা দেখতে কেমন? এই জিনিসটা খুব বেটার একটা এক্সাম্পল হচ্ছে, ফর এক্সাম্পল এটা হতে পারে WDC 2016 এর রাউন্ড 8 এর ডিবেটটা, সরি সো ওই ডিবেটের মোশনটা, ওই ডিবেটের মোশনটা হচ্ছে যে এখন যে ফেমিনিস্টরা রয়েছেন, এই ফেমিনিস্টরা তাদের কাল্ট অফ পার্সোনালিটি রয়েছে। তো তারা যেটা করে এই কাল্ট অফ পার্সোনালিটিকে ইউজ করার মাধ্যমে সোসাইটিতে ফেমিনিজমের মেসেজগুলো স্প্রেড করে, কিংবা হচ্ছে আরো বেশি অ্যাক্সেস বাড়ায় সোসাইটিতে, বা অ্যাকসেপ্টেবিলিটি বাড়ানোর চেষ্টা করে ফেমিনিজমে। তো মোশনটা হচ্ছে দিস হাউস বিলিভস দ্যাট দ্য ক্রিয়েশন অফ ফেমিনিস্ট আইকন অ্যান্ড দ্য কাল্ট অফ পার্সোনালিটি আর গুড ফর দ্য ফেমিনিস্ট মুভমেন্ট। মানে এই যে ফেমিনিস্ট আইকনরা রয়েছে, তাদের যে ইমেজ রয়েছে সোসাইটিতে, এই ইমেজটা কিংবা কাল্ট অফ পার্সোনালিটিটা সোসাইটির জন্য বেটার কি বেটার না, ফেমিনিস্ট মুভমেন্ট বেটার নাকি বেটার না। আচ্ছা, তো এই মোশনে যেটা দেখা যায়, এই মোশনের ওপেনিং গভর্নমেন্ট কিছু আমার ঠিক মনে নেই, ওপেনিং অপোজিশনে ছিল হার্ট হাউস, ক্লোজিং গভর্নমেন্টে হচ্ছে মিফজার মোহাম্মদ, আর ক্লোজিং অপোজিশনে হচ্ছে হার্ভার্ড এ বসিও আর ফিনালে। আচ্ছা, তো যেটা আপার হাউসে যে বিতর্কটা হয়, সে বিতর্কটা হচ্ছে যে দেখেন এই পৃথিবীতে টেইলর সুইফট, ওপেনিং গভর্নমেন্ট এসে বলছে যে এই পৃথিবীতে টেইলর সুইফট কিংবা বিয়ন্সের মতো মানুষগুলো খুবই দরকার, কেননা তারা তাদের ফ্যান বেস গুলোতে এই মেসেজটা আরো বেটার ভাবে স্প্রেড করতে পারে যে দেখো ফেমিনিজম এটা, এবং তোমাকে এটা অ্যাকসেপ্ট করা উচিত। কেননা ফেমিনিজম অলরেডি সোসাইটিতে ওরকম অ্যাকসেপ্টেবিলিটি পায় না, কিন্তু যে মোমেন্টে টেইলর সুইফট কিংবা বিয়ন্সের মতো মানুষজন আসে, তাদের যেহেতু একটা বেটার ইমেজ রয়েছে
সোসাইটিতে যে তাদের নিজস্ব কিছু কার্যক্রমের জন্য তাদের একটা অন্ধ ভক্তের ফ্যান বেস থাকে, যারা কিনা তাদের কথাবার্তাগুলো সবসময় শুনে। ঠিক এই কারণে যখন এই টেলর সুইফট দাঁড়িয়ে বলে যে আচ্ছা দেখো মেয়েদেরকে লিবারেট করা দরকার, বা বিয়ন্সে দাঁড়িয়ে বলে যে মেয়েদেরকে লিবারেট করা দরকার, ওই মোমেন্টে টেলর সুইফট বা বিয়ন্সের কথাবার্তাগুলো তাদের ফ্যান বেস শুনে, যার ফলে এটা ফেমিনিস্ট মুভমেন্টের জন্য বেটার। কেননা এটা সোসাইটিতে ফেমিনিজমের আইডিয়াগুলা বা নারীকে লিবারেট করার জন্য আরো বেশি হেল্পফুল। আচ্ছা, সো পুরো আপার হাউস এই টেলর সুইফট বা বিয়ন্সেকে নিয়ে বিতর্ক করে বা ফার্স্ট ওয়ার্ল্ড নিয়ে বিতর্ক করে। যেটা হয় যে ক্লোজিং গভর্নমেন্ট এসে আপনি যদি মিফজাল মোহাম্মদের স্পিচটা দেখেন, ওর প্রথম 1 থেকে 1.5 মিনিট এই জায়গায় সে রিকন্টেক্সচুয়ালাইজ করার চেষ্টা করছে যে এই বিতর্কটা আদৌ ফার্স্ট ওয়ার্ল্ড সেন্ট্রি কিনা, মানে এই বিতর্কটা আদতেও টেলর সুইফট বা বিয়ন্সে যে সকল জায়গাগুলোতে এক্সিস্ট করে সেই সকল জায়গাগুলোরই না, rather than এই বিতর্কটা ইজ মোর অ্যাবাউট আরো বেশি কনজারভেটিভ সোসাইটি, যেগুলো কিনা পাকিস্তান হতে পারে, ইন্ডিয়া হতে পারে, বাংলাদেশ হতে পারে, কিংবা এশিয়ার এই সোসাইটিগুলো। আচ্ছা, সো এভাবে বিতর্কটাকে কন্টেক্সচুয়ালাইজ করা যায়। আমি এটাকে আরেকটু বেটার ভাবে এক্সপ্লেন করি। সো এসেনশনে আমি আর থামিদ একটা রাউন্ডে ডিবেট করে, সেই ডিবেটটা হচ্ছে একটা দেশের সরকার হিসেবে আমরা দেখি যে আমাদের দেশ থেকে প্রচুর পরিমাণে মানুষ অন্য দেশে চলে যাচ্ছে এমিগ্রেন্ট হিসেবে। সো আমি একটা দেশের সরকার হিসেবে এই এমিগ্রেন্টদেরকে অ্যাজিউমিং ফিজিবিলিটি, আমার যদি সক্ষমতা থেকে থাকে এটা অ্যাজিউম করে নিচ্ছি, আমি এমিগ্রেন্টদেরকে টাকা দিব বা অর্থ দিয়ে সাহায্য করব অন্য দেশে চলে যায় ইমিগ্রেন্ট হিসেবে। আচ্ছা, সো বিতর্কটা এই জায়গায় যে আমি সরকার হিসেবে আমার দেশের মানুষ যারা কিনা অন্য দেশে চলে যাচ্ছে এদেরকে অর্থ দিয়ে সাহায্য করব কি করব না। তো আমাদের রুমের ওপেনিং গভর্নমেন্ট হচ্ছে জিওডি এ, মেঘ ভাই আর রিফাত আপু। ওপেনিং অপোজিশন হলো লুবাবা আপু আদমজি। আর ক্লোজিং গভর্নমেন্ট হচ্ছে আমি আর থামিদ। ক্লোজিং অপোজিশন হচ্ছে আলওয়াসি আর সানিডেলের, আলওয়াসি আর তুর্য সাহা। আচ্ছা, সো আপার হাউসে যে বিতর্কটা হলো সেটা হচ্ছে মেঘ ভাইরা দাঁড়িয়ে বলতেছেন যে দেখেন আমি হচ্ছে আরো বেটার অপরচুনিটি খুঁজতে চাই, সো রাষ্ট্র হিসেবে আমার দায়িত্ব এই মানুষগুলোকে এই অর্থগুলো দিয়ে সাহায্য করা। কেননা এই মানুষগুলো আমার দেশের নাগরিক, এই মানুষগুলো অন্য দেশে গিয়ে আমাকে আরো রেমিটেন্স পাঠাবে, আমার দেশের জিডিপি জিএনপিতে সাহায্য করবে এবং আমার দেশেরও ডেভেলপমেন্ট হবে। আমি আরো বেশি বেটার অপরচুনিটি খোঁজার জন্য এই মানুষগুলোকে সাহায্য করতেই পারি। তারা পুরো বিতর্কটা লিটারালি এই মানুষগুলোকে নিয়ে করছেন, এবং যেটা দেখা যায় যে আপার হাউস পুরো বিতর্কটা এমন কিছু মানুষকে নিয়ে করছে। সো আমরা ক্লোজিং গভর্নমেন্ট থেকে এসে কি করি, আমরা ডিবেটটাকে কন্টেক্সচুয়ালাইজ করার চেষ্টা করি। আমরা এসে বলি যে দিস ডিবেট ইজ নট অ্যাবাউট এই ধরনের প্রিভিলেজ মানুষ যারা কিনা চাইলেই অন্য দেশে চলে যেতে পারে, কিংবা যারা কিনা অতটাও ভালনারেবল না। রাদার দেন এই বিতর্কের সবচেয়ে ভালনারেবল স্টেক হোল্ডারটা হচ্ছে এই রাষ্ট্রগুলোতে বসবাসরত মাইনরিটিগুলো। ফর এক্সাম্পল, এই রাষ্ট্রগুলোতে বসবাসরত ব্ল্যাক মানুষগুলা যারা কিনা এতটা বেশি ভালনারেবল একটা অবস্থায় জীবনযাপন করে যে এখানে তাদের মেজরিটি যেমন একসেপ্ট করে না, তেমনই তাদের মেজরিটি যেমন একসেপ্ট করে না, তাদেরকে সিস্টেম্যাটিকলি রিপ্রেস করা হয়। তাই এই ডিবেটটা আরো বেশি কনভিনিয়েন্ট এই মানুষগুলোর ক্ষেত্রে। আচ্ছা, এখানে একটা জরুরি জিনিস খুব বলে রাখা দরকার যে আমরা যখন কোনো একটা বিতর্ককে সেট করি যে এই ডিবেটটা ঠিক এই জায়গায়, বা এই ডিবেটটা এই কান্ট্রিগুলোতে হবে, বা এই ডিবেটটা এই গ্রুপ অফ পিপলের জন্য, ওই সময়টাতে প্রথমে আমাদের যেটা বলা লাগবে যে কোনটা নিয়ে বিতর্কটা বললামই, পাশাপাশি এটা বলা লাগবে যে কেন এটা নিয়ে বিতর্কটা, কেন এই বিতর্কটা এই মাইনরিটি গ্রুপগুলোকে নিয়ে, এবং কেন সরকারকে নেসেসারিলি এদেরকে অর্থগুলো দেওয়াটা খুব দরকার। এবং তৃতীয়ত যেটা বলা লাগবে যে কেন আপার হাউসের বিতর্কটা না, বা কেন অপোজিশন বা গভর্নমেন্টের বিতর্ক না, 3/3 এর ক্ষেত্রেও সত্য যে কেন এই বিতর্কটা ওই মানুষগুলোকে নিয়ে না। আচ্ছা, তার মানে যেটা করা দরকার যে আমরা ফার্স্টে আইডেন্টিফাই করব যে বিতর্কটা এটা নিয়ে, দেন বলা লাগবে যে বিতর্কটা এই কারণে এটা নিয়ে। তৃতীয়ত যেটা বলা লাগবে যে বিতর্কটা এটা নিয়ে না, যেটা নিয়ে পুরো বিতর্ক এতক্ষণ ধরে চলছে। এবং চতুর্থ যেটা করা লাগবে যে কেন এটা নিয়ে না, এই কারণে এই বিতর্কটা এটা নিয়ে না। আচ্ছা,
সো আমরা কি বলি, আমরা বলি যে দেখেন এই মানুষগুলো, এই বিতর্কটা কেন ওই আপার হাউসের বিতর্কটা না, বা কেন মেঘ ভাইরা যেভাবে ক্যারেক্টারাইজ করছে সেভাবে নিয়ে না, কেননা এই মানুষগুলো অনেক বেশি প্রিভিলেজড, এই মানুষগুলো অতটা বেশি ভালনারেবল না, এবং এই মানুষগুলো চাইলেই এই দেশে সিস্টেমের সাথে এঙ্গেজ করে এই দেশে একটা ব্যবসা করতে পারে, কিংবা এই দেশেও তার অপরচুনিটি গুলো ফাইন্ড আউট করতে পারে, কিংবা অন্য দেশে যেতে চাইলেও এদের তেমন একটা বাধা বিপত্তির সম্মুখীন হতে হয় না। কিন্তু এই ডিবেটটা মোর অ্যাবাউট এই মাইনরিটি গ্রুপগুলো যেগুলো কিনা এই রাষ্ট্রগুলোতে এক্সিস্ট করে, ফর এক্সাম্পল ব্ল্যাক মানুষগুলা। কেননা এই মানুষগুলোর কথা কেউ শোনে না, এই মানুষগুলোর কথা না শোনে গভর্নমেন্ট, এই মানুষগুলোর কথা না শোনে মেজরিটি, এবং এই মানুষগুলোকে সিস্টেম্যাটিকলি বারবার অপ্রেস করা হয়। এই মানুষগুলোকে চাকরি দেওয়া হয় না, এই মানুষগুলোকে বেটার এডুকেশন দেওয়া হয় না, বেটার হেলথ কেয়ার দেওয়া হয় না, কোনো কিছুই দেওয়া হয় না। তাই সরকার হিসেবে এটা আমার একটা নৈতিক দায়িত্ব এই মানুষগুলোকে দেওয়া। এরপরে এক্সপ্লেন করব যে কেন এই মানুষগুলোকে নিয়ে নৈতিক দায়িত্ব। সো এখান থেকে একটা আর্গুমেন্টই জেনারেট হচ্ছে। তো এতক্ষণ ধরে আমরা যেটা বোঝার চেষ্টা করলাম যে আমাদের ফার্স্টে কন্টেক্সচুয়ালাইজ করা দরকার বিতর্কটাকে। সো বিতর্কটাকে কন্টেক্সচুয়ালাইজ করা বা বিতর্ক আসলে কোন জায়গায়, এটাকে বের করার জন্য আমাদের যেটা আমি যেটা করি সেটা হচ্ছে বিতর্কটাকে ক্যারেক্টারাইজ করার চেষ্টা করি, বিতর্কের গুরুত্বপূর্ণ অনুষঙ্গগুলোকে ধরে সেগুলোর চরিত্র ব্যাখ্যা করার চেষ্টা করি, এবং তারপরে যেটা করার চেষ্টা করি যে চরিত্রগুলো থেকে এক্স্যাক্ট কনটেক্সটটা খুঁজে বের করা, যে আসলে বিতর্কটা এই জায়গায়, এবং বিতর্কটা এই পার্টিকুলার গ্রুপ অফ পিপলকে নিয়ে, বিতর্কটা অন্য মানুষগুলোকে নিয়ে না। আচ্ছা, এরপর এখন কোয়েশ্চেন হচ্ছে যে কেন এটা এইভাবে ক্যারেক্টারাইজ করা কিংবা এইভাবে কন্টেক্সচুয়ালাইজ করা কেন এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তিনটা কারণ। এক হচ্ছে এটা আপনাকে আর্গুমেন্ট জেনারেট করতে অনেক বেশি হেল্প করে। ফর এক্সাম্পল, আমি যেটা মাত্র বলছিলাম যে দ্য মোমেন্ট আমি এভাবে সেট করলাম বিতর্কটা, যে বিতর্কটা নেসেসারি মাইনরিটিকে নিয়ে, তখন আমি ধুম করে একটা আর্গুমেন্ট এই চরিত্রটা ব্যাখ্যা করার মাধ্যমে, এতক্ষণ মাইনরিটিকে ক্যারেক্টারাইজ করলাম, এই মাইনরিটিগুলো সিস্টেম্যাটিকলি রিপ্রেসড, এই মানুষগুলো চাকরি পায় না বা কিছু পায় না, তাই বিতর্কটা এটা নিয়ে, এই মানুষগুলো বেশি ভালনারেবল। এই চরিত্রটা ব্যাখ্যা করার পর এই চরিত্রটা থেকে বা এই বৈশিষ্ট্য থেকে আমি ডিরেক্টলি একটা আর্গুমেন্ট জেনারেট করছি। সেই আর্গুমেন্টটা হচ্ছে যে অ্যাজ আ গভর্নমেন্ট এটা আমার নৈতিক দায়িত্ব এই মানুষগুলোকে এই অর্থটা দেওয়া এবং তাকে তার অন্য দেশে যেতে সাহায্য করা, যেখানে সে মনে করে যে তার জন্য যাওয়াটা বেটার। কেন এটা সরকারের জন্য একটা নৈতিক দায়িত্ব? কেননা সরকার হিসেবে আপনার দায়িত্বটা ছিল, সরকার হিসেবে আপনার দায়িত্বটা ছিল এই সোসাইটিতে যে সকল মানুষগুলো এক্সিস্ট করে বা যে সকল মানুষগুলো বসবাস করে তাদের সবাইকে বেটার অপরচুনিটি দেওয়া, সে কালো হোক, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে। কিন্তু আপনি দিনের শেষে কি করেছেন? আপনি দিনের শেষে মেজরিটির কথাই শুনেছেন, আপনি দিনের শেষে এই মানুষগুলোর কথা কখনো শুনেননি। তাই সরকার হিসেবে আপনি জনগণের সাথে বা মাইনরিটির সাথে আপনার যে সোশ্যাল কন্ট্রাক্টটা, যে একটা সামাজিক চুক্তি ছিল, আপনি সেই সামাজিক চুক্তিটা ভঙ্গ করেছেন। অর্থাৎ আপনি প্রিন্সিপালি রাষ্ট্রের নাগরিক, এই মাইনরিটি যারা, এই মাইনরিটিরও রাষ্ট্রের নাগরিক, এই নাগরিকদের সাথে আপনার সামাজিক চুক্তিটা ভঙ্গ করেছেন। তাই আমরা বিশ্বাস করি এটা প্রিন্সিপালি আপনার উচিত এটা একটা রেপারেশন দেওয়া, এই মানুষগুলোকে অর্থটা দেওয়ার মাধ্যমে অন্য দেশে বেটার অপরচুনিটি খুঁজে নেওয়ার জন্য। আচ্ছা, তার মানে আপনি চরিত্রায়ন করা বা কন্টেক্সচুয়ালাইজ বিতর্কটাকে করার সবচেয়ে বড় যে রিজনটা, সেটা হচ্ছে এটা আমাদেরকে একটা আর্গুমেন্ট জেনারেট করতে অনেক বেশি সাহায্য করে। সেই আর্গুমেন্ট জেনারেট করা খুব দরকার। বাট মোর ইম্পর্টেন্টলি অফেন টাইমস এটা আমাদের রিবাটাল দিতে অনেক বেশি সাহায্য করে। সো এই জিনিসটা কিভাবে কাজ করতে পারে? এই জিনিসটা ফর এক্সাম্পল ধরলাম যে এই বিতর্কটা চলছে এবং আমার ক্লোজিং অপোজিশন এসে আবার আপার হাউসের বিতর্কটা করছে যে না, এই বিতর্কটা হচ্ছে এই মানুষগুলোকে নিয়ে। সো ওই সময় আপনি এসে রিবাটাল, আপনার হুইপ এসে রিবাটাল দিতে পারে যে দেখেন এই যে তারা কথা, এই যে আর্গুমেন্টগুলো তারা জেনারেট করছেন, এই আর্গুমেন্টগুলো বেসড অন এই কনটেক্সট, যে কনটেক্সটটা কিনা আদত এই বিতর্কের কনটেক্সট কিনা, রাদার দেন এই বিতর্কের কনটেক্সট এইটা। তাই আজকে যেটা এই বিতর্কের কনটেক্সট না, সেটার উপর বেসিস করে যে সকল আর্গুমেন্ট জেনারেট করা হয়েছে সেটা আজকে বিতর্কে রেলেভেন্টই না, সেটা নিয়ে আজকে বিতর্কে আলোচনাই না। আজকে বিতর্কে আলোচনা হচ্ছে আমাদের আর্গুমেন্ট গুলোকে নিয়ে। অর্থাৎ এভাবে আমরা ইজিলি রিবাটালও এটা ইউজ করতে পারি। আচ্ছা, আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা কমেন্টে জানাতে পারেন, তো আমি কোয়েশ্চেনগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, 3 নাম্বার, সেটা হচ্ছে ইন বিপি ডিবেটস
এটা ক্লোজিং গভর্নমেন্টে অনেক বেশি হেল্প করে। কেননা যেটা দেখা যায় যে এইমাত্র যে আমি যে মোশনটা নিয়ে আলোচনা করছি, এই ধরনের ছোট মোশনগুলোতে আলোচনা করাটা খুব মুশকিল হয়ে দাঁড়ায় ক্লোজিং বেঞ্চগুলোর জন্য। কেননা আপনার ওপেনিং গভর্নমেন্ট কিংবা ওপেনিং অপোজিশন যখন খুব ভালো একটা টিম হয়, তখন এরা সবসময় এটা চেষ্টা করে যে ক্লোজিং বেঞ্চের জন্য কেন কোনো আর্গুমেন্ট যেন বাকি না থাকে। ওই সময়গুলোতে যখন আপনি ডিবেটটাকে রিকন্টেক্সচুয়ালাইজ করেন, তখন আপনার যে সুবিধাটা হয়, আপনি পুরো আপনার হাউস থেকে ডিবেট থেকে বের করে দেন, যেটা কিনা এক্স্যাক্টলি সেই বিতর্কে হয়েছে। তো এভাবে ডিবেট থেকে বের করে দেওয়ার ফলে যে সাহায্যটা হয় সেটা হচ্ছে আপনি নতুন করে আপনার জন্য যে সকল ম্যাটার, পজিটিভ ম্যাটার দরকার, যে সকল আর্গুমেন্ট জেনারেট করা দরকার, সে সকল আর্গুমেন্টগুলো জেনারেট করতে পারেন। ঠিক এই কারণে এটা ক্লোজিং হাউসেও অনেক বেশি ইম্পর্টেন্ট, এভাবে ডিবেটটাকে রিকন্টেক্সচুয়ালাইজ করা। আচ্ছা, আরেকটা জেনারেল সাজেশন, সেটা হচ্ছে আমরা তো একটা জিনিস খেয়াল করলাম যে একটা ইস্যু কিভাবে আইডেন্টিফাই করতে হয় কিংবা কনটেক্সটটা কিভাবে বের করতে হয়। সো মোর স্পেসিফিকলি এই কনটেক্সটগুলোতে বা ইস্যু আইডেন্টিফাই করার সময় আমরা ওই ডিবেটের সবচেয়ে ভালনারেবল ক্যারেক্টারগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করি। সো ফর এক্সাম্পল, আগের বিতর্কটাতে আমরা যেটা আইডেন্টিফাই করার চেষ্টা করলাম যে এই বিতর্কের সবচেয়ে ভালনারেবল ক্যারেক্টার হচ্ছে এই ব্ল্যাক মাইনরিটিগুলো, কিংবা আগের অ্যান্টি স্মোকিং লবি গ্রুপের বিতর্কে আমরা যেটা আইডেন্টিফাই করার চেষ্টা করলাম যে এই বিতর্কের সবচেয়ে ভালনারেবল গ্রুপ হচ্ছে জনগণ কিংবা হচ্ছে অ্যান্টি স্মোকিং লবি গ্রুপগুলো, এই দুটা গ্রুপ। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি যেটা স্ট্র্যাটেজিটা ইউজ করি, আমি একটা কখনো ভালনারেবল গ্রুপ বা ভালনারেবল ক্যারেক্টার আইডেন্টিফাই করি না। আমি চেষ্টা করি যে মাল্টিপল ভালনারেবল গ্রুপ বা মাল্টিপল ভালনারেবল ক্যারেক্টার আইডেন্টিফাই করার। এটা রিজন কি? এটা রিজন হচ্ছে, ফর এক্সাম্পল, আমি যদি অ্যান্টি স্মোকিং লবি গ্রুপ বিতর্কটাতে অ্যান্টি স্মোকিং লবি গ্রুপকে কোনো ভালনারেবল ক্যারেক্টার হিসেবে আমার সাইডে না ক্যারেক্টারাইজ করতাম, তাহলে যে সমস্যাটা হতো, অপোজিশনের অন্য যে কোনো টিম এসে উঠে দাঁড়াই বলতো যে দেখেন, অ্যাজ অ্যান অ্যান্টি স্মোকিং লবি গ্রুপ আমি প্রিন্সিপালি একটা প্রিন্সিপালের জন্য স্ট্যান্ড করি, সেটা হচ্ছে কোনো ধরনের মাদকদ্রব্য আমি ইউজ করতে দিব না। ঠিক এই কারণে মানে বিতর্কগুলোতে যেটা হয় যে আমরা দুইটা সাইডই দুই ধরনের ভালনারেবল ক্যারেক্টার আইডেন্টিফাই করি এবং দুই ধরনের ভালনারেবল ক্যারেক্টার আইডেন্টিফাই করার মাধ্যমে সেখান থেকে আর্গুমেন্ট জেনারেট করে বিতর্কটা চালানোর চেষ্টা করি। কিন্তু আমি যেটা করার চেষ্টা করি সেটা হচ্ছে আমার অপোজিশন টিমও যে ভালনারেবল ক্যারেক্টারটা আইডেন্টিফাই করতে পারে সেটাকেও আইডেন্টিফাই করি এবং সেটাকেও আমার দিকে ক্যারেক্টারাইজ করার চেষ্টা করি এবং সেখান থেকে আর্গুমেন্টগুলো জেনারেট করার চেষ্টা করি। যার ফলে যে সুবিধাটা হয় যে অপোজিশন টিম বা আমার অপোনেন্ট টিম এসে যে সকল কথাবার্তাগুলো বলতে পারতো সেগুলো আগে থেকে প্রিবার্টেড হয়ে যায়। সো এটা বিতর্কে খুব গুরুত্বপূর্ণ একটা স্ট্র্যাটেজি যে আপনার অপোজিশন টিম এসে কি কি আর্গুমেন্ট বলতে পারে কিংবা কিভাবে ডিবেটটাকে নিয়ে যেতে পারে সেগুলো অলরেডি রিবার্ট করে আপনার আর্গুমেন্টের মধ্যে ইনকর্পোরেট করে আপনার আর্গুমেন্টের মধ্যে প্রবেশ করিয়ে ওই প্যাকেজে বিতর্কটাকে ফ্রেম করা। আচ্ছা, আরেকটা দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ জিনিসটি এই ভালনারেবল গ্রুপগুলোকে নিয়ে, সেটা হচ্ছে অনেক সময় ভালো ভালো টিমগুলোর এগেনস্টে যেটা দেখা যায়, এরা কনটেক্সটটাকে এমনভাবে ফ্রেম করে বা আর্গুমেন্ট যেগুলো জেনারেট করে সেগুলো অনেকখানি ট্রু শোনায়। মানে আপনার কাছে মনে হবে যে আচ্ছা না, এইটার কোনো তো রেসপন্স হয়তো বা নেই, এটা তো অনেকখানি ট্রু, এটাকে রিবার্ট করবো কিভাবে। অনেক সময় যেটা দেখা যায় যে কনটেক্সট যেটা ব্যাখ্যা করছে সেই কনটেক্সটটা অনেকখানি ট্রু মনে হয়। সো ওই সময়গুলোতে কিভাবে কাজ করা যেতে পারে, সো এটা একটা এক্সাম্পল দিয়ে আমি বুঝাতে পারি। এই বিতর্কটা হয়েছিল জিডিসি আইবিতে, জিডিসি আইবির রাউন্ড 2। গভর্নমেন্ট টিম হচ্ছে জিওডি 2 এর ফার্স্ট স্পিকার কেফায়েত ভাই, দেন শিহাব হাসান ইমন ভাই, আর তারপর হচ্ছে ফাহাদ ভাই, আর এদিকে অপোজিশনে হচ্ছে আমাদের ফার্স্ট স্পিকার হামিদ, আমি আর জয়। আচ্ছা, সো মোশনটা কি? মোশনটা একটা ইনফো স্লাইডের উপর বেসিস করে, সেটা হচ্ছে রিচ টেস্ট সম্পর্কে। আপনারা হয়তো বা অনেকে মোশনটা শুনে থাকবেন। রিচ টেস্ট কি? রিচ টেস্ট হচ্ছে হলিউডে যে সকল মুভিগুলো তৈরি করা হবে সে সকল মুভিতে যদি কোনো পশ্চিমা মুসলিম ক্যারেক্টার, এটা কোনো সাধারণ অন্য দেশের মুসলিম ক্যারেক্টার না, পশ্চিমা মুসলিম ক্যারেক্টার যদি থেকে থাকে, তাহলে ওই পশ্চিমা মুসলিম ক্যারেক্টারটার বৈশিষ্ট্যগুলা ঠিক করে দেওয়া হবে। মানে যদি পশ্চিমা মুসলিম ক্যারেক্টারটা কনজারভেটিভ দেখানো হয় কিংবা পশ্চিমা মুসলিম ক্যারেক্টারকে টেররিস্ট দেখানো হয় কিংবা পশ্চিমা মুসলিম ক্যারেক্টার খুব নেগেটিভলি পোর্ট্রে করা হয়, তাহলে ওই পার্টিকুলার মুভিটা কখনো
আপনি তৈরি করতে পারবেন না এবং মুভিটা জনগণকে দেখাতে পারবেন না। তো রিচ টেস্টে উত্তীর্ণ হওয়া মানে হচ্ছে যে পশ্চিমা মুসলিমের ক্যারেক্টারটাকে আপনি নেগেটিভলি পোর্ট্রে করতে পারবেন না। আচ্ছা, তো এই ডিবেটে এক্স্যাক্টলি কি হয়? কেফায়েত ভাই এসে পিএমএ খুব সুন্দর করে কনটেক্সটটা সেট করেন যে এই বিতর্কের সবচেয়ে ভালনারেবল স্টেক হোল্ডারটা হচ্ছে এই পশ্চিমা মুসলিম মানুষগুলা, যারা কিনা সোসাইটিতে কখনো একসেপ্টেড না, পাশাপাশি পুরো ওভারঅল মুসলিম মানুষগুলো যাদের কিনা সবসময় যাদের ব্যাপারে সবসময় একটা বাজে পারসেপশন আছে যে এই মানুষগুলো নেসেসারিলি টেররিস্ট, এই মানুষগুলো নেসেসারিলি কনজারভেটিভ, এই মানুষগুলো নেসেসারিলি খারাপ কাজ করে, ব্লা ব্লা ব্লা। আচ্ছা, তারপরে কিফায়েত ভাই যেটা বলার চেষ্টা করছেন যে এই পশ্চিমা মুসলিম গুলাকে আমরা সবসময় এমন ভাবে দেখানোর চেষ্টা করেছি যে এই অমুক পশ্চিমা মুসলিম তো বউয়ের সাথে খারাপ আচরণ করে, অমুক পশ্চিমা মুসলিম তো হচ্ছে টেররিজমকে সাপোর্ট করে। তারপরে আমরা মুভিতে যেটা দেখিয়েছি যে এই পশ্চিমা মুসলিম বউয়ের সাথে খারাপ আচরণ করে কিংবা হচ্ছে ইসলামিক টেররিজমকে সাপোর্ট করে। সো তখন আমরা যেটা লাস্টে পোর্ট্রে করি সেটা হচ্ছে এই পশ্চিমা মুসলিমরা নেসেসারিলি খারাপ। আচ্ছা, তো আমরা যেটা করার চেষ্টা করি অপোজিশন থিম থেকে সেটা হচ্ছে আমরা ডিবেটের কনক্লুশনে না ধরে, মানে ডিবেটের কনক্লুশন গুলো মানে কনটেক্সট থেকে কি আর্গুমেন্ট জেনারেট করা হয়েছিল। প্রথম আর্গুমেন্টটা হচ্ছে যে এই মানুষগুলোকে নেসেসারিলি বাজেভাবে পোর্ট্রে করা হয়, যেটা কিনা ঠিক না। তারপরে যেটা কিনা নেসেসারিলি ইসলামোফোবিয়াকে জন্ম দেয়, তাই আমাদের হচ্ছে রিচ টেস্ট করাটা অবশ্যই উচিত। আচ্ছা, তো একটা জিনিস খেয়াল করে দেখতে পারেন যে এইখানে কনটেক্সটটা কিংবা ইভেন আর্গুমেন্ট গুলো শুনতে অনেকখানি ট্রু মনে হয় যে এটা তো সত্যি যে এই মানুষগুলোকে নেসেসারিলি কনজারভেটিভ হিসেবে পোর্ট্রে করা হয়, টেররিজম সাপোর্ট করে এমন ভাবে পোর্ট্রে করা হয়। তাহলে এই ধরনের টিমগুলোকে বা এই ধরনের কেসগুলোকে কিভাবে ট্যাকেল করা যায়? আচ্ছা, আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা কনক্লুশন গুলা কিংবা আর্গুমেন্ট গুলোকে টাচ করি, মানে আর্গুমেন্ট গুলো ডিফারেন্ট ভাবে টাচ করি। তো আমরা যেটা করি আমরা ডিরেক্টলি ডিবেটের প্রেমাইসটা বা কনটেক্সটটা যেটা কিনা কেফায়েত ভাই বা নিয়ন ভাই সেট করেছেন সেটাতে অ্যাটাক করি। তো আমরা কি করি? আমরা গিয়ে যেটা বলা শুরু করি যে দেখেন আপনার কনটেক্সটে একটা আন্ডারলাইং অ্যাজাম্পশন আছে। সে আন্ডারলাইং অ্যাজাম্পশনটা হচ্ছে যে পশ্চিমা মুসলিমরা নেসেসারিলি ভালো মানুষ, মানে এই পশ্চিমা মুসলিমরা নেসেসারিলি কনজারভেটিভ না, এই পশ্চিমা মুসলিমরা নেসেসারিলি স্ত্রীর সাথে খারাপ আচরণ করে না, নেসেসারিলি টেররিজমকে সাপোর্ট করে না, হুইচ ইজন্ট ট্রু অ্যাট অল। কিছু অনেক পশ্চিমা মুসলিম রয়েছেন যারা কিনা এই ইসলামিক টেররিজম বা যারা কিনা এই কনজারভেটিজমকে আসলেই সাপোর্ট করেন। এর সবচেয়ে বড় কারণটা হচ্ছে যে পশ্চিমা মুসলিমরা এক্স্যাক্টলি কারা? এই পশ্চিমা মুসলিমরা তারা যারা কিনা ওই রাষ্ট্রগুলোতে রাদার দেন জন্মগ্রহণ করেনি। অধিকাংশ পশ্চিমা মুসলিম যাদের দেখা যায় তারা হচ্ছে মিডল ইস্টের কোনো রাষ্ট্র কিংবা এশিয়ার কোনো ইসলামিক নেশন থেকে তারা ওই পার্টিকুলার দেশগুলোতে অভিবাসী হিসেবে থাকা শুরু করে এবং তাদের পরবর্তী জেনারেশনগুলো ওইখানেই জন্ম নেয়। সো এর ফলে যেটা হয় যে তারা যেই কালচারটা থেকে বা যে কনটেক্সটটা থেকে বা যে দেশগুলো থেকে উঠে এসেছে সেখানে তাদেরকে সিস্টেম্যাটিকলি কনজারভেটিজমকে শেখানো হয়েছে। তাদেরকে সিস্টেম্যাটিকলি বলা হয়েছে যে তুমি কনজারভেটিজমকে পারসিউ না করো তাহলে তুমি কোনো বেটার মুসলিম না। ঠিক এই কারণগুলোতে যে সমস্যাটা হয়, তারা যখন ইউরোপেও আসে তারা একই সাথে এই কনজারভেটিজম গুলোকে সাপোর্ট করেই যায়, তারা একই সাথে ইসলামিক টেররিজমকে সাপোর্ট করেই যায়। তার মানে আপনি নেসেসারিলি যে অ্যাজাম্পশনটা ধরে রেখেছেন যে পশ্চিমা মুসলিমগুলো ভালো এবং এই পশ্চিমা মুসলিমরা ভালো মতো দেখানো উচিত ওইটা পরের কথা, মানে পশ্চিমা ন্যাশনাল ভালো, এটা একটা ভুল কথা। এটা কেন ডিবেটে ইম্পর্টেন্ট? এটা ডিবেটে ইম্পর্টেন্ট এই কারণে কারণ যেই মোমেন্টে আপনি একটা পশ্চিমা মুসলিমকে ভালো হিসেবে দেখানোর চেষ্টা করছেন তখন যে সমস্যাটা হবে যে এই যে ভিউয়াররা যারা কিনা ওই পার্টিকুলার মুভিটাকে দেখছে এই ভিউয়াররা এক্স্যাক্টলি কারা? এই ভিউয়াররা হতে পারে এই মুসলিমরা, এই ভিউয়াররা হতে পারে মোর ইম্পর্টেন্টলি কোনো ইউরোপিয়ান যারা কিনা মুসলিম না। আচ্ছা, সো তারা দেখবে আচ্ছা না পশ্চিমা মুসলিমরা তো ভালো, পশ্চিমা মুসলিমরা তো কনজারভেটিভ না, তাহলে পশ্চিমা মুসলিমদের সাথে চলাই যায়। যে সমস্যাটা হবে সেটা হচ্ছে যারা তখন মুভিটা দেখবে ওই মুভির প্রত্যেকটা মুভি শুধুমাত্র ক্যারেক্টারের উপর বেসিস করে তৈরি করা হয় না, ওই প্রত্যেকটা মুভি ওই ক্যারেক্টারটা থেকে কিছু কনক্লুশন কিছু ভ্যালু জেনারেট করে, যে ভ্যালুটা তারা মানুষের মাঝখানে ছড়িয়ে দিতে চায় বা পার্টিকুলার মেসেজটা মানুষের মাঝখানে দিতে চায়। সমস্যাটা হচ্ছে যে তারা একটা মেসেজ পাবে বা একটা ভ্যালু তাদের উপর ইম্পোজ করা হবে। সে ভ্যালুটা হচ্ছে যে পশ্চিমা মুসলিমরা খারাপ না তাই তারা ভালো, আচ্ছা তাই তারা ভালো তাই তাদের সাথে চলা উচিত।
তারা এই ভ্যালুটা নিয়ে যখন কোনো একটা পশ্চিমা মুসলিমের সাথে এঙ্গেজ করতে যাবে এবং দেখবে যে আসলে ঘটনাটা পুরোপুরি ডিফারেন্ট, তারা দেখবে যে তার পাশের সেই ইউরোপিয়ান পশ্চিমা মুসলিমটা নেসেসারিলি কনজারভেটিভ, ওই সময় সে রিলেট করতে পারবে না যে আসল ঘটনাটা মুভিতে যেটা দেখাচ্ছে ওইটা কি সত্য নাকি আমি যেটা বাস্তবে দেখছি সেটা সত্য। এরপর প্রশ্নটা হচ্ছে তারা কোন ভ্যালুটাকে গ্রহণ করবে। তারা এখন এটা প্রুফ করা লাগবে যে তারা আসলে যে ভ্যালুটা তারা সোসাইটি থেকে পায় তারা সেই ভ্যালুটাই নেসেসারি গ্রহণ করবে, কেননা তাদের সোসাইটি তাদেরকে ছোটবেলা থেকেই শিখিয়েছে যে মুসলিমরা খারাপ, মুসলিমরা ভালো না। তারপরে যে সমস্যাটা হবে যে এই পার্টিকুলার মুভিগুলো যেগুলো কিনা পশ্চিমা মুসলিমদেরকে লিবারেল হিসেবে দেখাচ্ছে, তারা এই পার্টিকুলার মুভিগুলোকে বায়াস ট্যাগ দিয়ে দিবে। তারা বলবে যে দেখে, ফর এক্সাম্পল যে প্রেগার ইউনিভার্সিটি যে ইউটিউব চ্যানেলটা সেটা একটা ফার রাইট একটা ইউটিউব চ্যানেল, কিংবা ব্ল্যাক পিজন স্পিক্স এগুলো একটা ফার রাইট ইউটিউব চ্যানেল। সো আমরা কি করি, আমরা জেনারেলি যেই পার্টিকুলার কন্টেন্টগুলো বা যেই যে সোর্সটা নেসেসারিলি একটা পার্টিকুলার আইডিওলজির প্রতি বায়াস, তাদেরকে বায়াস ট্যাগ দিয়ে দিই। আমরা বলি যে আচ্ছা ও তো ডানপন্থী, একেবারে এক্সট্রিম ফার রাইট, মানে সরি এক্সট্রিম না, মানে তারা ফার রাইট, তো আমি তাদের কথা দেখবো না। হুইচ মিনস যে মোমেন্ট আপনি তাকে বায়াস ট্যাগ দিয়ে দিবেন ওই সময় আপনি মুভিগুলোকে দেখা বন্ধ করে দিবেন। আপনি মুভিগুলার থেকে যে ভ্যালুগুলো জেনারেট করা হয় সেই ভ্যালুগুলো আপনি পারসিউ করা শুরু করবেন। অর্থাৎ দিনের শেষে এই মুসলিমদের ব্যাপারে আপনার যে পারসেপশনটা সেই পারসেপশনটা চেঞ্জ করতে পারবেন না। আচ্ছা আমি এত কাহিনী কেন বললাম, এত কাহিনী বলার কারণটা হচ্ছে যে অনেক সময় যেটা দেখা যায় যে ভালো ভালো টিমগুলা এমনভাবে মোশনটাকে এমনভাবে চরিত্রগুলোকে চরিত্রায়ন করার চেষ্টা করে বা এমনভাবে কনটেক্সটটাকে সাজানোর চেষ্টা করে যে কনটেক্সটটাকে শুনতে অনেক বেশি ট্রু মনে হয়। এমন সময় যেটা করা যেতে পারে ওই যে কনটেক্সটটা যেটা কিনা অ্যাকচুয়ালি বিতর্কের প্রেমাইস, ওই প্রেমাইসটার মধ্যে যে ক্যারেক্টারগুলো ওকে ব্যাখ্যা করে সে পুরো কনটেক্সট ওই পার্টিকুলার কনটেক্সটার মধ্যে যে ক্যারেক্টারগুলো রয়েছে সেই ক্যারেক্টারগুলো চরিত্রগুলোকে হ্যামার করে, যেটা কিনা এক্স্যাক্টলি আমরা করেছি। আমরা বলেছি যে দেখেন পশ্চিমা মুসলিমরা ন্যাশনালি যে ভালো সেটাই একটা ভুল কথা, তাই অফেন টাইমস আমরা এভাবে রিবারাল হিসেবে ওইগুলো ইউজ করতে পারি। আচ্ছা এইটা এতটুকু ডান। এখন প্রশ্নটা হচ্ছে যে এইভাবে যে আমরা ক্যারেক্টারাইজ করে কনটেক্সটটা তৈরি করলাম, তো এখান থেকে আর্গুমেন্ট জেনারেট করলাম। এই আর্গুমেন্টটা কিভাবে ডিবেটে অ্যানালাইজ করা যাবে, ডিবেটে এটাকে ইউজ করা যায়। আচ্ছা সো আমার কাছে মনে হয় যে প্রথমে আমরা বেশিরভাগ সময় যে কাজটা করি 5 মিনিটের বিতর্ক দেখে আমরা খুব কম পরিমাণে ব্যাখ্যা দিই, আমরা 2-3 লাইন ব্যাখ্যা বলে ছেড়ে দিই, আমরা অ্যানালাইজ করি না যে এক্স্যাক্টলি কেন এটা হয় বা কিভাবে এটা হয়। মুশকিলটা হচ্ছে যে এটার ফলে আমরা কনভিন্সড হই না জাজ হিসেবে যে আসলে ও কি বোঝাতে চাচ্ছে, কিংবা এই জিনিসটা কেন এই বিতর্কে ম্যাটার করে বা কিভাবে এই জিনিসটা হয়। এর ফলে যে সমস্যাটা হয় যে জাজ দিনের শেষে ফিডব্যাকে বলে যে আমি তো আসলে বুঝতে পারিনি যে কেন তুমি আর্গুমেন্টটা বলছিলা বা কিভাবে তুমি ইম্প্যাক্টটাতে রিচ করবা, কিংবা কেন এই আর্গুমেন্টটা ডিবেটে ম্যাটার করে। আচ্ছা সো এটা করার জন্য কি করা যেতে পারে। আচ্ছা প্রথমে আমি যেটা মনে করি সেটা হচ্ছে একটা ক্লেম করার সাথে সাথে কিংবা একটা আর্গুমেন্ট দেওয়ার সাথে সাথে ওটার মাল্টিপল রিজন এক্সপ্লেন করা, যে কেন এই কারণে এই আর্গুমেন্টটা ট্রু বা কেন এই কারণে এই আর্গুমেন্টটা ডিবেটে ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল ওই যে অ্যান্টি স্মোকিং লবি গ্রুপটা, সো ওইটার যে চরিত্রটা আমি ব্যাখ্যা করলাম যে দেখেন এই অ্যান্টি স্মোকিং লবি গ্রুপগুলার অ্যান্টি স্মোকিং অনেক বেশি ভালনারেবল এবং এই পার্টিকুলার রাষ্ট্রগুলোতে সরকার মোর লাইকলি ডেভেলপিং ন্যাশনগুলোতে ল অনেক বেশি, মানে ল এনফোর্সমেন্টটা অত বেশি শক্তিশালী না, তাদের খুব বড় মুশকিল হয়ে যায় এই পার্টিকুলার রেস্ট্রিক্টেড বা ব্যান করার যে লগুলা সেগুলো ইমপ্লিমেন্ট করা থেকে শুরু করে যা যা করার রয়েছে। আচ্ছা তো এখান থেকে একটা আর্গুমেন্ট জেনারেট করা যায়, সেটা হচ্ছে যে আপনি অ্যাজ আ অ্যান্টি স্মোকিং লবি গ্রুপ আপনি এই কারণে এই ডেভেলপিং নেশনগুলোর একটা লবি গ্রুপ হিসেবে এই কারণে পটেনশিয়ালি রিডিউস রিস্ক প্রোডাক্টগুলোকে লবি করা শুরু করবেন গভর্নমেন্টের কাছে, কেননা আপনি এতদিন ধরে যখন রেস্ট্রিক্ট করার কথা বলেছেন বা ব্যান করার কথা বলেছেন তখন দিনের শেষে কখনো কাজ হয়নি বা লটাকে ইমপ্লিমেন্ট করা যায়নি। সো এটার 3টা রিজন হতে পারে। সো এভাবে ফার্স্ট আপনি ক্লেম করলেন এবং দেন বলা শুরু করলেন যে আচ্ছা এটা এক বা একাধিক কারণে হতে পারে। প্রথম কারণটা কি? প্রথম কারণটা হচ্ছে যে এই রাষ্ট্রগুলোর ল এনফোর্সমেন্ট ফোর্স অনেক বেশি উইক, যার কারণে গভর্নমেন্ট যে সকল
লগুলাই বলুক না কেন বা গভর্নমেন্ট সকল আইনই প্রণয়ন করুক না কেন, সেগুলোকে ল এনফোর্সমেন্ট ফোর্সগুলো ইমপ্লিমেন্ট করতে তাদের খুব বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়, কিংবা তাদের সে পরিমাণে ওয়ার্ক ফোর্স নেই, তারা অনেক সময় ঘুষ খায়, যে কারণে এই আইনগুলোকে ইমপ্লিমেন্ট করা পসিবল হয় না। বাট মোর ইম্পর্টেন্টলি এখানে একটা ব্ল্যাক মার্কেটও এক্সিস্ট করে, যে ব্ল্যাক মার্কেটটা যেটা হয় যে আপনার আইনকে ফাঁকি দিয়ে বা আপনার ল এনফোর্সমেন্ট ফোর্সগুলোকে ফাঁকি দিয়ে একটা বড় ব্ল্যাক মার্কেট কাজ করে, যে ব্ল্যাক মার্কেটে গিয়ে আপনি ইজিলি এই মাদকদ্রব্যগুলো কিনতে পারবেন এবং মাদকদ্রব্যগুলো কনজিউম করতে পারবেন, যার ফলে আপনি ইজিলি আপনার রেস্ট্রিক্ট করাটা খুব দরকার। এবং তৃতীয়ত, আপনার কাছে এনাফ পরিমাণে টাকা নেই, তাই আপনি বাধ্য একটা ডেভেলপিং ন্যাশনের গভর্নমেন্ট হিসেবে ব্রিটিশ আমেরিকান টোবাকো কিংবা এই ধরনের কোম্পানিগুলোকে আপনার দেশে এসে ব্যবসা করতে দেওয়া। ঠিক এই তিনটা কারণে আপনি কখনো এই ব্যান করা কিংবা রেস্ট্রিক্ট করার পর্যায়ে যেতে পারেন না, কিংবা যদি আপনি করেনও তাও আপনি কখনো এই পার্টিকুলার লগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারেন না। আচ্ছা, তাই আমরা একটা অ্যান্টি স্মোকিং লবি গ্রুপ হিসেবে কি করব? আমরা যেটা করব, আমরা পটেনশিয়ালি রিডিউস রিস্ক প্রোডাক্টগুলো নিয়ে লবি করা শুরু করব। আচ্ছা, তো আমি কি বুঝাতে চাইছি? আমি যেটা বুঝাতে চেয়েছি সেটা হচ্ছে, আমরা ওপেন লাইন বিতর্কে যেটা করি, আমরা অ্যানালাইসিস সফিস্টিকেশন আনি না, আমরা এক দুই লাইন বলি, একটা আর্গুমেন্ট ব্যাখ্যা করে ছেড়ে দিই। যেটা করাটা খুবই দরকার সেটা হচ্ছে কেন এই আর্গুমেন্টটা কিভাবে বা কেন সেটাকে মাল্টিপল রিজন দিয়ে ব্যাখ্যা করা, যে কেন এইটা ট্রু বা কেন এটা হবে, যেটা কিনা আমি একটা এক্সাম্পল দিলাম। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে এই জিনিসগুলোকে অ্যানালাইজ তাহলে কিভাবে করা যেতে পারে। সো আমরা ছোটবেলা থেকে একটা বেসিক এআরএল ফরম্যাট শিখেছি। আমরা শিখেছি যে ফার্স্ট অ্যাসারশন দিব, দেন রিজনিং দিব, দেন এক্সাম্পল দিব, দেন ওইটা লিঙ্ক আপ করবো। এটা করা যেতেই পারে, কিন্তু আমার কাছে মনে হয় যে এটা খুব বেসিক ডিবেটিং। মডার্ন ডিবেটিং আরো অনেক বেশি এগিয়ে গিয়েছে, তো সেটার জন্য আমাদের মাল্টিপল রিজনগুলো ব্যাখ্যা করা অনেক বেশি জরুরি। কিন্তু মোর ইম্পর্টেন্টলি আরো পুরো বিতর্কগুলোতে আরো গুরুত্বপূর্ণ তিনটা কোয়েশ্চেন ওই পার্টিকুলার আর্গুমেন্টটাকে গ্রাউন্ড করার জন্য জিজ্ঞেস করা খুবই দরকার। এক, কেন এই জিনিসটা হবে, কেন, হোয়াই ইটস লাইকলি টু হ্যাপেন, এটা কেন এটা হবেই, যেটা আমি বলছি। ফর এক্সাম্পল, আমি যেটা বলছি যে এই পার্টিকুলার গ্রুপগুলা এই লগুলো ইমপ্লিমেন্টেড হয় না দিনের শেষে, তো এটা কেন ট্রু, এটা লাইকলিহুড কেন অনেক বেশি, সো এইটা এক্সপ্লেইন করা অনেক বেশি দরকার। তো আপনি এই ধরনের কোয়েশ্চেনগুলা স্কেচ আউট করা খুব বেশি প্রয়োজনীয়। সেকেন্ডলি, যে কোয়েশ্চেনটা আস্ক করা খুব বেশি দরকার, যে কেন এই আর্গুমেন্টটা এই ডিবেটে ম্যাটার করে, কেন এই আর্গুমেন্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, সো এটা কিভাবে প্রুফ করা যায়? আমি যে কাজটা করি, আমি এই ইম্পর্টেন্ট অ্যান্সারটাকে ভালনারেবল স্টেক হোল্ডারের আশেপাশে ফ্রেম করার চেষ্টা করি। সো এক্স্যাক্টলি আমি যেটা করি যে, ফর এক্সাম্পল, কেন এই ডিবেটে এই আর্গুমেন্টটা যে আপনার ইমপ্লিমেন্টেশন হয় না, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ আপনার ভালনারেবল যে স্টেক হোল্ডারটা সেটা হচ্ছে এই মানুষগুলার যেহেতু আপনি লগুলো ইমপ্লিমেন্ট করতে পারেন না, তাই দিনের শেষে আপনি মানুষগুলাকে এত বাজে বাজে হেলথ রিস্ক সহ প্রোডাক্টগুলোকে কনজিউম করা থেকে আটকাতে পারেন না, যার ফলে যে সমস্যাটা হয় যে এই মানুষগুলো দিনের শেষে কনজিউম করতেই থাকে। এর ফলে আপনার যে অবজেক্টিভটা সেটাতে আপনি কখনো রিচ করতে পারেন না। তাই এই আর্গুমেন্টটা এই কারণে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমরা আপনাকে এমন একটা দুনিয়া দেখাচ্ছি যেখানে কিন্তু আপনি মানুষের হেলথ রিস্কগুলোকে কমাতে পারেন। অর্থাৎ ইম্পর্টেন্স প্রুফ করার জন্য প্রথম যেটা করা যেতে পারে সেটা হচ্ছে ভালনারেবল যে স্টেক হোল্ডারটা সেটার আশেপাশে ওই অ্যান্সারটাকে ফ্রেম করা। আরেকটা যেটা করা যেতে পারে সেটা হচ্ছে একটা আন্ডারলাইন একটা প্রিন্সিপাল ডিফেন্ড করা, যে কেন আমি যে প্রিন্সিপালটা নিয়ে এই বিতর্কে দাঁড়িয়ে আছি সেই প্রিন্সিপালটা আপনার সাইড থেকে আসা যে কোনো প্রিন্সিপাল কিংবা যে কোনো কনসিকুয়েন্স থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা একটা এক্সাম্পল কি হতে পারে? এটা একটা এক্সাম্পল হতে পারে, ফর এক্সাম্পল, একটা মোশন, এই সংসদ, ফর এক্সাম্পল ধরেন অপরাধীদেরকে সেন্সলেস করে যে টর্চার করা হয়, এই সংসদ এটাকে সমর্থন করে না। তো আমরা অপরাধীদের সেন্সলেস করে টর্চার করাটাকে কখনো সমর্থন করি না। আচ্ছা, সো এই মোশনে সমর্থন করি। তো এই মোশনে গভর্নমেন্ট টিম এসে আপনাকে কি বলতে পারে? আমরা সমর্থন করি এই কারণে, সেন্সেস না, সরি, মানে জিনিসটা হচ্ছে যে আপনি অনুভব করবেন না যে আপনাকে যতই টর্চার করো
সরি এক্স্যাক্টলি মোশনটা হচ্ছে যে সেন্সেস না বা সরি দুঃখিত, মোশনটা হচ্ছে আপনি অপরাধীকে টর্চার করতে কি পারবেন না। আচ্ছা, তো আপনার গভর্নমেন্ট টিম এসে কি বলবে? আপনার গভর্নমেন্ট টিম এসে বলবে যে দেখেন এই অপরাধীটা এই পার্টিকুলার ক্রাইমটা করেছে, তাই এই অপরাধীকে টর্চার করাটা জাস্টিফাইড। কেননা আমি তাকে যখন টর্চার করব সে হচ্ছে প্রেশারাইজ হয়ে সে আমাকে ইনফরমেশন গুলো জানিয়ে দিবে এবং আমি তারপর একটা পটেনশিয়াল ক্রাইমটাকে আটকাতে পারবো হয়তো বা সামনে, কিংবা আমি একটা মানুষকে জাস্টিস দিতে পারবো। আচ্ছা, অপোজিশন টিমকে এসে যে আলোচনাটা করতে হবে যে কেন ইভেন ইফ আপনার কনসিকুয়েন্স গুলা অনেক বেশি বেটার, ইভেন ইফ আপনি প্রচুর পরিমাণে ভালো ইউটিলিটি আনতে পারছেন, তাও এটা কেন খারাপ? কেননা এটা মানুষের হিউম্যান ডিগনিটিতে হার্ম করে ডিরেক্টলি। কারণ একটা মানুষ হিসেবে আপনি কোনো মানুষকে অত্যাচার করাটা প্রিন্সিপালি জাস্টিফাইড না, নো ম্যাটার হোয়াট সে কি না কি করেছে। এটা কেন ইম্পর্টেন্ট এই ডিবেটে? কেননা আপনি এই দুনিয়াতে যে সকল কনসিকুয়েন্সের কথা ভাবেন, কিংবা আপনি এই দুনিয়াতে যা যা কিছুর কথা ভাবেন, এই প্রত্যেকটা এই মানুষ সেন্ট্রিক। মানে আপনার এই দুনিয়াতে যা যা ফেনোমেনন হয় কিংবা আপনি যা যা করতে চান, যে সকল পলিসিগুলো গ্রহণ করেন, প্রত্যেকটাই মানুষের জন্যই করেন। সো দ্য মোমেন্ট আপনি মানুষকে অত্যাচার করার মাধ্যমে ওই পার্টিকুলার ইনফরমেশনটা পেতে চান কিংবা তাকে দিয়ে কবুল করাতে চান যে সে কি করেছে, এটা ডিরেক্টলি সেই মানুষটার সাবস্টেন্সেস কিংবা এক্সিস্টেন্সকে হার্ম করে, যে সে একজন মানুষ, তার একটা সেলফ রেসপেক্ট রয়েছে ইভেন ইফ সে একজন ক্রিমিনাল, যেটা কিনা কখনো কনসিডারেবল না। অর্থাৎ যেটা করা দরকার সেটা হচ্ছে আপনার আলোচনাটা একটা প্রিন্সিপাল জায়গায় নিয়ে আসা দরকার, যে কেন আমার এই প্রিন্সিপালটা অন্য যে কোনো কিছুর থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা একটা রিবাটাল স্ট্র্যাটেজি হিসেবে ইউজ করা যেতে পারে। সো এখানে আমি যেভাবে ইউজ করলাম যে ওই সাইড থেকে অনেকগুলো কনসিকুয়েন্স এসেছে, ওই সাইড থেকে অনেকগুলো প্রিন্সিপাল এসেছে। সো আপনি ওই পার্টিকুলার কনসিকুয়েন্স গুলা এবং পার্টিকুলার প্রিন্সিপাল গুলাকে পুরো ডিবেট থেকে বের করে দেওয়ার জন্য আপনি এই প্রিন্সিপালটা দাঁড়া করলেন এবং বললেন যে দেখো এই কারণে আমার এই প্রিন্সিপালটা অনেক বেশি ইম্পর্টেন্ট তোমার কনসিকুয়েন্স বা তোমার প্রিন্সিপাল গুলো থেকে। আচ্ছা, এরপর আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চেইন অ্যানালাইসিস করার জন্য বিতর্কের কিছু সফিস্টিকেটেড ব্যাপার স্যাপার রয়েছে। ফর এক্সাম্পল, চেইন অফ ইভেন্টস। এই জিনিসটা কিরকম? এই জিনিসটা হচ্ছে যে আপনার এক্স হওয়ার জন্য ওয়াই হয়, ওয়াই হওয়ার জন্য জেড হয়, কিংবা জেড থেকে কিভাবে জি হয়, এই পুরো জিনিসটা এক্সপ্লেন করা। প্রায় সময় আমরা যেটা দেখি যে আমরা এই অ্যানালাইসিসটা দিই না, আমরা একটা লাইন বলে ছেড়ে দিই যে এটা হবে, এবং তারপরে এটা বলি না যে কিভাবে এই জিনিসটা হবে। একটা খুব জেনারেল সাজেশন, এবং যেটা কিনা আমি রিসেন্টলি আইবি এসেনশন কিংবা জিডিসি আইবি কিংবা প্রিওয়াস করে শিখেছি, সেটা হচ্ছে ডিবেটে এটা প্রমাণ করা খুবই দরকার যে আপনি কিভাবে আপনার যে এন্ড গোলটা বা যে অবজেক্টিভটা আছে সেটাতে কিভাবে রিচ করছেন। সো অলওয়েজ ডু দ্য জার্নি ডিবেট। যে জার্নি ডিবেট আপনি দেখাবেন যে এইভাবে আমার পার্টিকুলার পলিসিটা এই জার্নির মধ্যে দিয়ে এসে এইভাবে এই মেকানিজমের মাধ্যমে এই এন্ড গোল বা এই অবজেক্টিভটাতে রিচ করছে। আচ্ছা, সো এটা কিভাবে করা যেতে পারে আমি একটা উদাহরণ দিই। ফর এক্সাম্পল, এটা হচ্ছে প্রি ওয়ার্লসের লাস্ট রাউন্ডের মোশন। এই বছরের মোশনটা হচ্ছে যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার আমরা যে ব্যাপারটা দেখি সেটা হচ্ছে ওইখানকার যে সিনেটররা থাকে, সেই সিনেটররা তাদের পার্টিকুলার স্টেটস থেকে নির্বাচিত হয়। সো টেক্সাস থেকে যে সিনেটরটা নির্বাচিত হন সে সবসময় টেক্সাসের কথাই ভাবে, সে কখনো মেসিপিসির কথা ভাবে না, কিংবা সে কোনো অনুন্নত রাষ্ট্র কিংবা অনুন্নত স্টেট কিংবা অন্য কোনো স্টেটের কথা ভাবে না। সো এর জন্য সে যেটা করে, সে কখনো ফেডারেল গভর্নমেন্ট ট্যাক্স বেশি ছেড়ে সে ফেডারেল গভর্নমেন্ট বলে না আমি তোমাকে এত ট্যাক্স দিতে পারবো না, কারণ আমার নিজের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে, আমার নিজেকে আরো ডেভেলপ করতে হবে। সো এই সিনেটররা কখনো অন্যান্য স্টেট গুলার কথা ভাবে না। সো তারা যেটা করে, তারা সবসময় নিজের স্টেট গুলার কথাই ভাবে। আচ্ছা, মোশনটা কি? মোশনটা হচ্ছে এই সংসদ বিশ্বাস করে অ্যাজ আ সিনেটর আমি নিজের স্টেটের ইন্টারেস্ট থেকে ন্যাশনের ইন্টারেস্টটা বড় করে দেখব। মানে অ্যাজ আ টেক্সাসের সিনেটর আমি টেক্সাসের কথা ভাবার চেয়ে আরো বেশি বড় করে ভাববো পুরো রাষ্ট্রের স্বার্থটাকে। আচ্ছা, তো এই পার্টিকুলার মোশনটাতে এখানেও খুব জরুরি আরো কিছু জিনিস রিভিউ করি। ফর এক্সাম্পল, এই পার্টিকুলার মোশনটাতে ভালনারেবল স্টেক হোল্ডার কারা কারা। এই পার্টিকুলার মোশনটা ইন জেনারেল গভর্নমেন্ট দল বিতর্ক করবে যে ভাই এই বিতর্কে সবচেয়ে ভালনারেবল স্টেক হোল্ডার হচ্ছে এই অনুন্নত স্টেট গুলাতে বসবাসরত মানুষগুলা।
অপোজিশন টিম কি নিয়ে বিতর্ক করবে? অপোজিশন টিম বলবে যে এই বিতর্কের অনেক বেশি ভালনারেবল স্টেক হোল্ডার হচ্ছে এই স্টেটে বসবাসরত মানুষগুলা, যাদের এই স্টেটের মানুষগুলোকে যাদেরকে রিপ্রেজেন্ট করার জন্যই আপনি সিনেটরটাকে নির্বাচিত করেন। আচ্ছা, সো এই ডিবেটে আমরা কি করি? আমরা যেটা করি, আমরা এই দুইটা পার্টিকুলার ভালনারেবল স্টেক হোল্ডারটাকে ধরি এবং ধরে নিজেদের কেসে ইনকর্পোরেট করার চেষ্টা করি। তো আমরা অপোজিশনের যে ভালনারেবল স্টেক হোল্ডার, সেটা হচ্ছে এই স্টেটগুলো যেগুলো কোনো উন্নত, এই মানুষগুলোকে আমরা কিভাবে বেটার সার্ভ করতে পারি ন্যাশনাল ইন্টারেস্টের কথা ভেবে সেভাবে ডিবেটটা ক্যারেক্টারাইজ করার চেষ্টা করি। আচ্ছা, সো এখান থেকে আমরা একটা আর্গুমেন্ট দিই। আর্গুমেন্টটা হচ্ছে যে কেন আপনি ন্যাশনাল ইন্টারেস্টের কথা ভাবলে আপনার নিজের স্টেটের কখনো ক্ষতি হবে না। সো মোস্ট অফ দ্য টিম এসে বিতর্কটা কি করবে? মোস্ট অফ একটা আর্গুমেন্ট দিবে যে দেখেন আপনি টেক্সাসের সিনেটর হিসেবে যখন পুরো রাষ্ট্রের কথা ভাববেন, সো আপনার নিজের টেক্সাসের কখনো ক্ষতি হবে না। মুশকিলটা হচ্ছে যে আমরা পুরো ফার্দার অ্যানালাইজ করি না যে কেন ক্ষতি হবে না, কিভাবে ক্ষতি হবে না, কিভাবে হচ্ছে আমার স্টেটের জন্য বেটার হবে এবং পুরো ওভারঅল স্টেটের জন্য বেটার হবে। আচ্ছা, সো আমরা কি অ্যানালাইসিস দিই? এই অ্যানালিসিসটা আমি দিলাম আমার স্পিচে। আমি বললাম যে মোমেন্ট আপনি অ্যাজ আ টেক্সাসের সিনেটর আপনি এইটা ভাবেন যে আমার রাষ্ট্রকে ডেভেলপ করা উচিত, তো তখন আপনি কি করবেন? ফেডারেল গভর্নমেন্ট যখন আপনার কাছে ট্যাক্স চাবে, তো তখন আপনি আরো বেশি তাকে ট্যাক্স দিবেন এবং বলবেন যে আচ্ছা ঠিক আছে, তো তুমি একটা অনুন্নত স্টেটকেও ডেভেলপ করো। এই ট্যাক্স যখন বাড়া শুরু করবে ফেডারেল গভর্নমেন্টের কাছে, তো ফেডারেল গভর্নমেন্টের কাছে এখন এনাফ পরিমাণে রিজার্ভ আছে এই অনুন্নত রাষ্ট্রগুলোর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা, এডুকেশন ডেভেলপ করা কিংবা অন্যান্য জিনিসগুলো ডেভেলপ করা, অন্যান্য সেক্টরগুলো ডেভেলপ করা। যখন সে ফর এক্সাম্পল যখন সে একটা ইউনিভার্সিটি তৈরি করবে বা যখন সে একটা স্কুল তৈরি করবে এই অনুন্নত রাষ্ট্রগুলোতে, অনুন্নত স্টেটগুলোতে, তখন কি হবে? তখন এই এলাকার মানুষগুলা যারা কিনা অনেক অশিক্ষিত মানুষ রয়েছে, এই মানুষগুলো তখন শিক্ষার আলো পাবে। তো এই মানুষগুলো ইউনিভার্সিটিতে যাবে, এই মানুষগুলো স্কুলে যাবে, কলেজে যাবে। দিনের শেষে যেটা হবে, এরপরে যেটা হবে, এই মানুষগুলো শিক্ষিত হয়ে বের হবে। এটা কেন ইম্পর্টেন্ট? কারণ এর ফলে অন্যান্য কর্পোরেশন গুলো দেখবে বা কোম্পানি গুলো দেখবে যে এই পার্টিকুলার স্টেটে কিছু পটেনশিয়াল লেবার আছে যারা কিনা এখন শিক্ষিত। তো আমি যদি আমার একটা ইন্ডাস্ট্রি কিংবা আমার একটা দপ্তর ওই পার্টিকুলার স্টেটে স্থাপন করি, তো আমি এখন কিছু মানুষ পাবো, আমি অনেক মানুষ পাবো যারা কিনা আমার শ্রমিক হিসেবে কাজ করতে পারবে এবং যারা কিনা স্কিলড অ্যাজ ওয়েল। সো আমাকে এই অনুন্নত স্টেটগুলোর অশিক্ষিত মানুষগুলোকে বা অদক্ষ মানুষগুলোকে ট্রেন করার ঝামেলাটা বা প্যারাটা নেওয়া লাগবে না। তারপরে তারা যেটা করা শুরু করবে, তারা এই পার্টিকুলার স্টেটগুলোতে তাদের ফ্যাক্টরিগুলো বা তাদের ইন্ডাস্ট্রিগুলো আরো বেশি স্থাপন করা শুরু করবে। যখন তারা ফ্যাক্টরিগুলো স্থাপন করা শুরু করবে, তখন কি হবে? তখন যেটা হবে যে এই মানুষগুলো চাকরি পাওয়া শুরু করবে যারা এতদিন ধরে বেকার ছিল, যারা এতদিন ধরে কোনো চাকরি পেত না, এবং যারা এই অশিক্ষিত মানুষগুলো। তো যারা যখন চাকরি পাওয়া শুরু করলে কি হবে? এই মানুষগুলোর কাছে এখন এনাফ পরিমাণে টাকা আছে তাদের বেসিক নিডগুলো ফুলফিল করার জন্য। তো তারা তাদের বেসিক নিডগুলো ফুলফিল করা শুরু করবে। এই মানুষগুলো এখন ধীরে ধীরে আরো কয়েকটা দিন যাবে, তো তাদের প্রমোশন হবে কিংবা আরো বেটার একটা অপরচুনিটি সে খুঁজে পাবে। তো তখন সে একটা দরিদ্র জায়গা থেকে একটা মিডল ক্লাসে রাইজ করবে। মিডল ক্লাসে রাইজ করলে কি হবে? মিডল ক্লাসে রাইজ করলে তার কাছে এখন এনাফ পরিমাণে টাকা আছে, তার বেসিক নিড যেমন ফুলফিল সে করতে পারবে, পাশাপাশি সে বিলাস দ্রব্যগুলো কিনতে পারবে, সে একটা ফাইন্যান্সিয়াল অ্যাসেট কিনতে পারবে, সেটা বাড়ি কিনতে পারবে, সেটা গাড়ি কিনতে পারবে। আচ্ছা, অর্থাৎ দিনের শেষে কনজিউমারিজম বাড়ছে। কনজিউমারিজম বাড়লে কি হবে? কনজিউমারিজম বাড়লে আপনার রাষ্ট্রে আরো বেশি কর্পোরেশন তৈরি হওয়ার একটা অপরচুনিটি তৈরি হবে, আরো বেশি কোম্পানি তৈরি হতে পারবে। কিভাবে কোম্পানি আরো বেশি তৈরি হতে পারবে? কেননা এই রাষ্ট্রতে অন্যান্য কোম্পানিগুলো দেখবে যে এখন আরো বেশি কোম্পানি কিভাবে হবে। ফর এক্সাম্পল এই মানুষও যে কিনা এখন অনেক বেশি টাকা আছে, সো এখন চাইলে একটা বিজনেস দিতে পারবে যেটা কিনা আগে দিতে পারতো না। যখন একটা বিজনেস দিবে তখন কি হবে? ও যখন একটা বিজনেস দিবে তখন আপনার স্টেটে আরো বেশি পরিমাণে কোম্পানি তৈরি হচ্ছে, আরো বেশি পরিমাণে বিজনেস তৈরি হচ্ছে। আরো বেশি বিজনেস তৈরি হলে কি হবে? আপনার আরো বেশি প্রোডাক্ট তৈরি হবে। আরো বেশি প্রোডাক্ট তৈরি হলে কি হবে? অন্য একটা রাষ্ট্র আরো বেশি প্রোডাক্ট তৈরি হবে। অন্য একটা রাষ্ট্র, যে রাষ্ট্রটা কিনা অন্য একটা স্টেট, যে স্টেটটা কিনা অলরেডি অনেক বেশি উন্নত, সেই স্টেটের কোম্পানিগুলো দেখবে যে আচ্ছা ওই পার্টিকুলার স্টেটটা এখন অনেক বেশি উন্নত হচ্ছে, ওই পার্টিকুলার স্টেটের কর্পোরেশনগুলো এখন ভালো অবস্থা। সো আমার একটা কম্পিটিশনের জায়গা তৈরি হবে। এই কোম্পানিটা আর একটা কোম্পানির সাথে, এই টেক্সাসের একটা কোম্পানি অন্য একটা উন্নত স্টেটের কোম্পানির সাথে কম্পিট করার একটা জায়গা পাবে।
সেই কম্পিটিশনটা বাড়ার ফলে যেটা হবে, তারা আরো বেশি প্রোডাক্ট তৈরি করার চেষ্টা করবে, তারা আরো বেশি ইনোভেশন বাড়বে। আরো বেশি ইনোভেশন বাড়লে কি হবে? আরো বেশি ইনোভেশন বাড়লে আপনার মার্কেটে প্রোডাক্ট যেমন বাড়বে, তেমন আপনার এক্সপোর্ট করার অন্য দেশে সেটা একটা সুযোগ বৃদ্ধি পাবে। এক্সপোর্ট করতে পারলে কি হবে? এক্সপোর্ট করতে পারলে আপনি আরো বেশি টাকা ইনকাম করতে পারবেন, আপনার জিএনপি বাড়বে, আপনার পার ক্যাপিটা ইনকাম বাড়বে। অর্থাৎ দিনের শেষে আপনি যদি একটা টেক্সাসের সিনেটর কিংবা একটা উন্নত স্টেটের সিনেটর হিসেবে ন্যাশনাল ইন্টারেস্টের কথা ভাবেন, তাহলে আপনার কোনো ক্ষতি নেই, কারণ ওভারঅল ডেভেলপমেন্ট হচ্ছে। আচ্ছা, সো লাস্টে সাম আপ করি, আমরা আজকে কি নিয়ে আলোচনা করলাম। আমরা ফার্স্টে আলোচনা করলাম যে কিভাবে একটা ডিবেটকে কন্টেক্সচুয়ালাইজ করা যায়। সো কন্টেক্সচুয়ালাইজ করার জন্য আমাদের ক্যারেক্টারাইজেশন কেন দরকার, এবং কিভাবে ক্যারেক্টারাইজ করার মাধ্যমে আমরা একটা আর্গুমেন্ট জেনারেট করতে পারি, এবং সেই আর্গুমেন্টগুলো কিভাবে অ্যানালাইজ করা যায়, এবং আরো বেশি সফিস্টিকেটেড ভাবে আমরা আর্গুমেন্টগুলো অ্যানালাইজ করতে পারি। তো যেভাবে আপনাদের জন্য কোনো কোয়েশ্চেন থেকে থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন কমেন্টে। সো আমি চেষ্টা করবো পরবর্তীতে অ্যান্সারগুলো দিয়ে দেওয়ার। তো আজকের জন্য এই পর্যন্তই। সঙ্গে ধন্যবাদ সাথে থাকার জন্য।